আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, জনগণই দেশের মালিক। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই রাষ্ট্র চালায় দেশের রাজনীতি। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে জনগণ তার মালিকানা হারিয়েছেন। জনগণের পরিবর্তে রাজনীতিবিদরা বেশি গুরুত্ব দিচ্ছেন বিদেশি পরাশক্তি এবং অভ্যন্তরীণ পেশি শক্তি, পুলিশ, সেনাবাহিনী, ব্যবসায়ী গোষ্ঠী আর অর্থশক্তিকে। ক্ষমতায় থাকা এত বেশি লাভজনক যে ক্ষমতায় টিকে থাকলে ক্ষমতাসীন দল ছাত্র জনতার বুকে গুলি চালাতেও দ্বিধা করে না। জনগণের টাকায় চলা রাষ্ট্রীয় শক্তিগুলো দিয়ে চলে পারস্পরিক পৃষ্ঠপোষকতা। এমন এক বাস্তবতায় প্রচলিত রাজনীতির খোল নলচে বদলানোর আকাঙ্ক্ষায় বৈষম্যমুক্ত দেশ বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে দেশে ঘটে গেল রক্তক্ষয়ী বিপ্লব। পতন হয়েছে গণতন্ত্রের মোড়কে স্বৈর শাসকের প্রতীক হয়ে ওঠা শেখ হাসিনার। এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয়, বদলাবে কি রাজনৈতিক সংস্কৃতি? আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহনাফ সাঈদ খান, সিরাজুল আলম খান ফাউন্ডেশনের সদস্য সচিব এবং মানবাধিকার কর্মী ব্যারিস্টার ফারাহ খান, গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, এটিও আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম তিনি আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে যুক্ত হবেন। একই সাথে এটিও আপনাদেরকে স্মরণ করিয়ে রাখতে চাই বরাবরের মতো যে আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয় রাজনৈতিক সংস্কৃতি কতটা বদলাবে সেই প্রত্যাশা নিয়ে আজকের সম্মানিত আলোচকদের কাছে আপনি প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার যে ভাবনা বা মতামত যা রয়েছে সেটিও ফোন করে ছোট্ট করে আমাদেরকে জানাতে পারেন। শুরুতেই ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কাছে আসতে চাই। আমরা অতীতে যেটি দেখেছি, সরকার বদলের সাথে সাথে বিরোধী পক্ষে যারা থাকে একেবারে গড়পড়তা মামলা হয়, হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মামলা এবং চর দখলের একটা প্রক্রিয়া। এবারের মতো যে ঘটনাগুলো আছে, কে কোনটা নিয়ন্ত্রণ করবেন সেই বাস্তবতাও কিন্তু আমরা এই পরিস্থিতিতে দেখলাম। এবারও কিন্তু এই মামলাগুলো হচ্ছে, হত্যা মামলা থেকে শুরু করে সেই মামলাগুলোর লিগ্যাল মেরিট কতটা আছে সেই বিষয় নিয়েও নানা ধরনের প্রশ্ন বা পর্যালোচনা রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে ইঙ্গিতে বা যে লক্ষ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আজকেও এটি আলোচনা হয়েছে যে মামলাগুলো সুনির্দিষ্ট হওয়া উচিত, কিন্তু তার পরিবর্তে সুনির্দিষ্ট হওয়ার পরিবর্তে যদি গড়পড়তা মামলা হয় তাহলে পুরাতন সংস্কৃতি কতটা বদলাবে? পুরাতন সংস্কৃতি আসলে এইভাবে মামলা করলে বদলাবে না। যারা মামলা করছেন তাদেরকে একটু মনে রাখতে হবে যে যদি অপ্রয়োজনীয় প্রচুর নাম কোনো মামলায় সংযুক্ত করা হয় তাহলে আসলে পুলিশ এবং প্রশাসনকে ব্যস্ত করে ফেলা হয় অহেতুক কিছু লোকের তদন্ত করাতে। কারণ একটা মামলাকে তো তদন্ত করে শেষ পর্যন্ত তার ফাইনাল রিপোর্ট পর্যন্ত যেতে হয়। ফলে আমার কাছে মনে হয় যদি স্পেসিফিক মামলা করা যেত তাহলে শাস্তি দেওয়াটা অনেক সহজ হতো। এখন যেটা হবে যে বহু তদন্ত দীর্ঘায়িত হবে, 500 লোকের নাম আছে, সবার রিপোর্ট আসছে না, এরকম বলে বলে জিনিসটাকে লম্বা করা যাবে। মানে আমরা দেখছি যে অধিকাংশ মামলাগুলোই হত্যা মামলা, মানে এই জায়গা থেকে তো নানাবিধ যারা করেছেন তারা কিন্তু ভিকটিম, তারা তাদের আত্মীয় স্বজনের হয়েই মামলাটা করেছেন। তাদের কারো হয়তো ছেলে মারা গেছে, কারো ভাই মারা গেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মামলাগুলি স্পেসিফিক হলে পরে অনেক সুবিধা হতো, কারণ তাহলে তদন্তের সময়টা কমে আসতো, দ্রুত এই মামলাগুলিকে কোর্টে নিয়ে বিচার শুরু করা যেত। এখন এত নাম থাকার কারণে আমার মনে হয় যে অনেকেই নানান ধরনের অ্যালিবাই নিয়ে আসবেন, কেউ জামিন পাবেন, কেউ জামিন পাবেন না, একটা দীর্ঘসূত্রিতা তৈরি হবে। সেখানেও আবার সেই ঘুরে ফিরে রাজনৈতিক বিবেচনা কাজ করবে কি, সেটা যখন রাজনীতিবিদরা সরকার পরিচালনা করবেন তখন বলা যাবে। এখন যে সরকার আছে আমরা তো জানি যে তার অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকার, ফলে আমরা এদেরকে ঠিক রাজনৈতিক বিবেচনার জন্য দায়ী করতে পারি না। তবে তাদের কর্মকাণ্ড দেখে আমরা একটা ধারণা করতে পারি। কিন্তু আপনি যেটা বলেছেন যে এই যে সংস্কৃতি, এটা কিন্তু আসলে 16 বছর কিংবা তারও দীর্ঘ সময় ধরে চলে আসা এক ধরনের নির্যাতনের সংস্কৃতি যে আমাদের এখানে আছে, যে যিনি ক্ষমতায় থাকেন তিনি বিরোধীদেরকে নির্যাতন করেন এবং গত 16 বছরে আমরা দেখেছি উত্তরোত্তর এই নির্যাতনের পরিমাণটা বেড়েছে এবং এরকম মিথ্যা মামলা প্রচুর আমরা আগে। এই বিপ্লবের পরে তো ডাক্তার আব্দুল নূর তুষার ভাই সেটা বলা হলো যে প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না, সেটি মামলার ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো কাউকে আক্রমণ কিংবা ঘরবাড়ি ভাঙচুর, এই কোনো ক্ষেত্রেই প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না। কিন্তু সেই জায়গাটা কতটা আমরা তৈরি করতে পারছি বা হচ্ছে না কেন?
এইটার উত্তর আমি দেওয়ার জন্য আসলে না, মানে- সঠিক মানুষ না। মানে আপনার- কিন্তু আমার আপনার কাছে যেটা বিশ্লেষণ মনে কি হয় যে বিপ্লব যদি আপনি একে বলেন, তাহলে বিপ্লব পরবর্তী যে ধরনের অরাজকতা আমরা দেখেছি ঐতিহাসিকভাবে, জি। এর চাইতে অনেক কম অরাজকতা হয়েছে, এটা আমাদেরকে মানতে হবে। এটি মানতে হ্যাঁ, হবে। কারণ আমরা কিন্তু আশঙ্কা করতে দেখেছি, এমনকি আমরা কিন্তু যে পতিত সরকার তাদেরই বহু দায়িত্বশীল লোককে আমরা বক্তৃতায় বলতে শুনেছি যে লক্ষ লক্ষ লোক রক্তাক্ত হয়ে যাবে, এরকম তারা বলেছিলেন। কিন্তু আদতে কিন্তু সেই ধরনের প্রতিশোধ পরায়ণতা আমরা সেইভাবে দেখি না। আমি মনে করি যে এর যে ক্রেডিট, এইটা প্রথমত দিতে হবে ছাত্রদেরকে এবং তারপর দিতে হবে আমাদের সাধারণ জনতাকে। জি। তারা আসলে এই সংস্কৃতির পরিবর্তনটা চেয়েছেন, যে পতিত হয়ে গেলে হাতে আইন তুলে নিয়ে যে যা ইচ্ছা তাই করা যায় বা কাউকে আহত নিহত করা যায়। আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা তারা এবার বুঝতে পেরেছেন বলে অনেক কম হয়েছে। মানে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, তাদের যে কৃতিত্বের প্রশ্ন বা তাদের যে অবদান, সরকারের বাইরে যারা ছিলেন তাদের কোনো ভূমিকা নেই। রাজনৈতিক দলগুলিতে এই আন্দোলনে একদম সরাসরি সামনে এসে নেতৃত্ব দেয় নাই, পেছনে থেকেছে এবং এক ধরনের নৈতিক সমর্থন দিয়েছে, এক ধরনের সমর্থন দিয়েছে, কিন্তু সামনে কিন্তু একেবারেই ছাত্র এবং জনতা ছিল এবং এমন একটা বয়সের ছেলে মেয়েরা ছিল যে ছেলে মেয়েরা আসলে ঠিকমতো ভোট দিতে পারে নাই। তাহলে আপনাকে বুঝতে হবে যে তাদের প্রচন্ড ক্ষোভ ধীরে ধীরে তৈরি হয়েছে। জি। তারা তাদের ছাত্র সংগঠনের নির্বাচনে ভোট দিতে পারে না, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভোট দিতে পারে না, তারা কোথাও ভোট দিতে পারে না এবং তাদের কাছে কেউ ভোটের জন্য আসে না বলে তাদের দাবি দেওয়া কি, তাদের মনোবাঞ্ছা কি, তারা কি চায় ভবিষ্যৎকে, তারা জানারও প্রয়োজন মনে করে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আব্দুল লতিফ তুষার ভাই। আরও আলোচনা শুনবো। দর্শক, আমাদের সঙ্গে এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আব্দুল সালাম। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি একটু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপনার কাছে আসতে চাই, অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ স্যার। আপনাকে একই সাথে আলোচনা শুনবো এবং অভিনন্দনও জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য। যে প্রসঙ্গটি ডাক্তার আব্দুল তুষার ভাই বলছিলেন যে আসলে এই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা কিংবা তাদের যে সম্পৃক্ততার প্রশ্ন, সেই প্রশ্নের সূত্র ধরেই যে আমরা তো সবসময় চাই যে আসলে বৈষম্য না থাকুক, কেউ যাতে বিনা কারণে হয়রানির শিকার না হয়। কিন্তু কেউ কেউ তো অভিযোগ করছেন যে এই পরিস্থিতি বা ঘটনার সাথে সে যুক্ত না, কিন্তু মামলা হয়ে যাচ্ছে। কিন্তু এই আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের অন্যতম তো লক্ষ্য ছিল যে সংস্কার এবং তার লক্ষ্যে বৈষম্য দূরীকরণ। কি বলবেন? শুনেন, আমি প্রথমেই প্রায় 1000 খানেক লোক যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে এবং যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দ্বিতীয় হলো, এটাকে যদি আপনি বিপ্লব বলেন সেভাবে বিপ্লব বলতে পারবেন না, গণ অভ্যুত্থান আপনাকে বলতে হবে। গণ অভ্যুত্থান হওয়ার পরে বাংলাদেশে কি হতে পারে সেটা নিয়ে গত কয়েক বছর থেকে এক যুগ ধরেই কিন্তু আলোচনা ছিল যে এই দেশে কী হতে পারে। এবং আমি মনে করি বিভিন্ন সময় আমরা অনেক সমালোচনা করি, বাঙালির এথনিসিটি নিয়ে সমালোচনা করি, বাঙালির সাংস্কৃতিক গঠন নিয়ে সমালোচনা করি, কিন্তু এইবারের এই আন্দোলনে আপনি দেখেন আন্দোলনের পরে যা ঘটেছে, এটা আমি মনে করি আমাদের সংস্কৃতির কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা যা ধারণা করেছিলাম তার হয়তো 5%, 10% হয়তো বা 90%ই কিন্তু অনুপস্থিত। আপনারা নিজেরাই বলেন, আওয়ামী লীগের লোকজন যে কথাগুলো বলতো, ইভেন তাদের যে সেক্রেটারি জেনারেল ছিলেন উনি যে কথাগুলো বলতেন, সেই কথাগুলো কিন্তু সত্যতা দেখতে পাওয়া যায় নাই যে আপনারা কেউ থাকতে পারবেন না। সবাই কিন্তু দেশের ভিতরেই আছেন, যারা কিছু সংখ্যক লোকজন বাদ দিয়ে। তাহলে এই বাঙালিকে আপনি ভালো বলবেন না? অবশ্যই ভালো। এবং সংস্কৃতির পরিবর্তন তো কিছুটা হচ্ছে, যেটা ভালো হচ্ছে সেটা তো অবশ্যই সবাই সমর্থন করছে। ছিটেফোঁটা যে কয়েকটা কাজ ঘটনা ঘটছে, মামলার সংস্কৃতি বদলাবে কিনা? মামলার সংস্কৃতি, শুনেন, সংস্কৃতি শব্দটা ডেফিনেশন আপনি জানেন যে ইভি টাইলর কোড আটকন বলছে, সংস্কৃতি একটা চলমান প্রক্রিয়া, সংস্কৃতি চেঞ্জ হয়। ম্যাটেরিয়াল কালচার যত তাড়াতাড়ি চেঞ্জ হয়, নন ম্যাটেরিয়াল কালচার তত তাড়াতাড়ি চেঞ্জ হয় না। আপনি জানেন এটা কালচারাল ল্যাগ থিওরি অকবানের, তাই না? চট করে আপনি পয়সা হইলে একটা গড়ি কিনে ফেলতে পারেন, কিন্তু আপনার মনন, মানসিকতা, অ্যাটিটিউড এটা চেঞ্জ হয়ে যাবে ওভারনাইট, এটা আপনার ভাবার কোনো কারণ নাই। সো এখানে আমার যে ধারণা, আমরা যেরকম ধারণা ছিল যে এই দেশের কি হতে পারে এই রিজিমের পরে, তার অনেকটাই আমি বলবো যে এটা কন্ট্রোলের ভিতরে ছিল এবং এটা একটা ম্যাসাকার হওয়া থেকে কিন্তু আমরা
আমি এখনো বলি নাই যে সম্পূর্ণ মুক্ত হয়ে গেছি, তবে আপাতত সামাল দেওয়া হয়েছে। এবং আপনারা দেখবেন ছেলেমেয়েরা যে সোশ্যাল ক্যাপিটালটা তৈরি করেছে এইবার, যে এটা পলিটিক্যাল সভরেন্টি তৈরি করেছে। এখানে তো কোনো নির্বাচন হয় নাই, একটা পলিটিক্যাল সভরেন্টির মাধ্যমে একজনকে ক্ষমতায় বসানো হয়েছে, ঠিক আছে? এই জায়গাটাতে ছেলে মেয়েদের যে ধৈর্য এবং তাদের যে সোশ্যাল ক্যাপিটালটা তৈরি হয়েছে, সেই সোশ্যাল ক্যাপিটালটা ব্যবহার করে একটা ভার্চুয়ালি একটা দেশে কোনো সরকার ছিল না, ভার্চুয়ালি একটা দেশে কয়েকদিন কোনো পুলিশ ছিল না। সেম ঘটনাটা যদি আজকে নিউ ইয়র্কে ঘটে অথবা সিডনিতে ঘটে, সালাম ভাই তো জানেন নিউ ইয়র্কে যদি এই ঘটনাটা ঘটতো কি অবস্থাটা হয়তো আপনি চিন্তা করে দেখেন। আপনি বাঙালিকে আপনি খারাপ বলবেন? অবশ্যই না। তো আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই, মূল কথাটা হলো জনগণই দেশের মালিক। এই জায়গাটা থেকে আমরা ভুলে গিয়ে রাজনৈতিক দলগুলোই দেশের মালিক, সেই জায়গাটাতে চলে গিয়েছে। মানে এই ধারণা কি আবার ফিরে এলো কিনা? জেএনজির এই গণ অভ্যুত্থানে তারা প্রসেসটা শুরু করেছে যে না, জনগণই দেশের মালিক, এবং যারা ক্ষমতায় আসবে পরবর্তীতে সবাই সেটা মনে রাখবে, যারা আসবে সেটা আমার মনে হয় ওনারা এটা মনে রাখবে। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ স্যার। আর আলোচনা শুনবো আহনাফ সাইদ খান, আপনার কাছে আসতে চাই। সাইদ খান, যে সেটা হচ্ছে বিপ্লব গণঅভ্যুত্থান, সেই নিয়ে তো তর্ক বিতর্ক, আলোচনা পর্যালোচনা তো আছেই। এই আমরা যে শব্দই ব্যবহার করি, বিপ্লব বলি, গণঅভ্যুত্থান বলি, এর পরে যেগুলো হচ্ছে এবং এই যে লক্ষ্যকে কেন্দ্র করে রাষ্ট্র সংস্কারকে সামনে রেখে যে আন্দোলন সংগ্রাম, তার প্রেক্ষাপটে এখন যা হচ্ছে তার সাথে আপনারা কি সম্পূর্ণ একমত কিনা, নাকি আপনাদের ভিন্ন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিংবা দাবি দেওয়া আছে? ধন্যবাদ আপনাকে। এখন যা হচ্ছে কিছু তো হয়তো বা অসঙ্গতি আছে, কিন্তু এখন যা হচ্ছে দেশ আসলে এখানে রাইট ট্র্যাকেই যাচ্ছে। কিছু অসঙ্গতি থাকবে, তার মানে এই না যে সব কিছু এখানে ধ্বংস হয়ে গেল। এখন বরং বারবার এখানে অভিযোগ তোলা, এটা কি আসলে অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাওয়ার প্রচেষ্টা কি না, এটা একটা ব্যাপার। আবার একই সাথে এখন আমরা জনগণ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে, সেই জায়গায় প্রশ্ন করার অধিকার অবশ্যই আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে সরকার ফর্ম হলো 1 মাসও হয়নি, একদিকে বন্যা পরিস্থিতি চলছে, এই যে সবাই এখানে দাবি দেওয়া নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, দাবি দেওয়া নিয়ে প্রত্যেকটা নাগরিক দাঁড়াতে পারে, কিন্তু আসলে কোন মোমেন্টে কি করা উচিত কিংবা কোন মোমেন্টে আসলে কতটুকু সহযোগিতা করা উচিত, কতটা চাপে রাখা উচিত, এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখা প্রয়োজন। আনাপ, এখানে আমি একটু একটা প্রশ্ন আপনার যোগ করি যে আসলে সচিবালয়ে যারা এইচএসসি পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তারা আন্দোলন করলো যে পরীক্ষা দিতে চায় না, সেটা একটা অবস্থায় দাঁড়ালো। এরপরে আনসাররা আন্দোলন করলো, সেখানে সমন্বয়কদের সাথে সংঘর্ষ, পাল্টা সংঘর্ষ হলো। একজন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনা, তিনি এখনো চিকিৎসাধীন আছেন, অন্যরাও চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই জায়গা থেকে একটা শুরুতেই একটা শৃঙ্খলার মধ্যে রাখা উচিত ছিল না, যে কেউ সুযোগ পাচ্ছে দাবি আদায় করে, ওইটা দেখে অন্যরাও তো অনুপ্রাণিত হচ্ছে দাবি দেওয়া নিয়ে যাওয়ার জন্য। এখন শৃঙ্খলাটা থাকবে কিভাবে, সেটা হচ্ছে প্রশ্ন। এখানে আমাদের ল এনফোর্সমেন্ট এটা এখনো 100% ওয়ার্কেবল না। এখানে বিভিন্ন বাহিনীতে যারা আওয়ামী সময়ে নিয়োগ পাওয়া, তারা এখনো ঠিকঠাক যোগদান করছে না, ঠিকঠাক নিজ দায়িত্ব পালন করছে না। না হলে তো আজকে আমাদের এই সিচুয়েশন দেখতে হতো না। সচিবালয়ের মতো একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা এই যে নিরাপত্তাহীনতার মতো ভুগছে, এই যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে, তো এখানে বাকস্বাধীনতার মানে তো এটা না যে এখানে রাষ্ট্রীয় সম্পদ নিরাপত্তাহীনতার মুখে ফেলে দেয়া। আর এই যে যারা আন্দোলন করছেন, এখানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনাদের যার যা দাবি লিখিতভাবে দিন। আর এখানে একটা দুর্যোগময় পরিস্থিতির মধ্যে যারা এখানে দুর্যোগ মোকাবেলায় কাজ না করে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য দাঁড়াচ্ছে না, তাদেরও বক্তব্য কিন্তু তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের মধ্যে আছে, বঞ্চনার মধ্যে আছে। হ্যাঁ, না না, তাদের যে এই যে আনসারদের কাহিনীটা দেখেন, তাদের দাবি মেনে নেওয়া হলো সবকিছু, তারপরও কেন অবরুদ্ধ করে রাখা হলো? এখানে উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্ন কি তুলতে পারি না? অবশ্যই, কি উদ্দেশ্য ছিল? আপনারা কি খুঁজে পেলেন? আমরা খুঁজে পেলাম এখানে হচ্ছে এখানে সাবেক একজন আওয়ামী লীগের এমপি, খুব সম্ভবত এনামুল হক শামীম, তার ভাই হচ্ছে আনসারের সাবেক ডিজি ছিল, এবং তার যে প্যানেল, তার যে কোরামের লোকজন, তাদের দিয়ে এখানে একটা কু করানোর চেষ্টা ছিল, যেটা আমরা পরবর্তীতে জানতে পারি, এবং ছাত্র জনতা ঐক্যবদ্ধ শক্তি সেটা প্রতিহত করে এবং তারা ইতিমধ্যে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে অ্যারেস্ট করার মাধ্যমে। তো এখানে হয়তো বা তদন্তের মাধ্যমে বা এখানে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে কি হয়েছিল।
আসলে তাদের পিছনে কি ইন্ধন দিয়েছিল? যেটা বললেন, যে কারণটা বললেন, সেটা কি আপনাদের অনুমান? আমাদের অনুমান না, এখানে আমরা তো কিছু প্রমাণও পেয়েছি, কিন্তু তারপরেও মানে এখানে আদালতের মাধ্যমে ব্যাপারগুলো আরো সামনে আসুক, আরো খোলাসা হোক। আরও খোলাসা হোক। অসংখ্য ধন্যবাদ আনব সাইফ খান। সাইফুল হক ভাই, আপনার কাছে আসতে চাই যে জনগণই দেশের মালিক, এবং এটি তো নতুন কোনো কথা না, সংবিধানও সেই কথা বলছে। সে সংবিধানের সূত্র ধরে এবারের বিপ্লব বা গণঅভ্যুত্থানের বা আন্দোলনের সেই প্রেক্ষাপট এবং সেই জায়গা থেকে জনগণের কাছে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম অথবা সেই লক্ষ্য, পাশাপাশি যে অবস্থা এখন চলছে, যেটা দীর্ঘদিন ধরে আপনারা বলছেন যে রাজনৈতিক সংস্কৃতির বদল হওয়া প্রয়োজন, সেটি আচার আচরণে, মননে, কর্মকাণ্ডে, সকল ক্ষেত্রে, সেই সূচনাও বা কতটা দেখছি? আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচকবৃন্দ, একটা হচ্ছে এবারকার যে গণজাগরণ বলি বা ছাত্র জনতার যে অভ্যুত্থান বলি, একটা বার্তা যেটা পরিষ্কার করে বেরিয়ে এসছে যে পুরনো জমানায় ফেরা যাবে না। এবং আমরা রাজনৈতিক দলগুলো যেমন বলেছি শুধুমাত্র সরকার পরিবর্তন হলেই চলবে না, যেমন আমরা 31 দফা সংস্কার প্রস্তাব হাজির করেছি। জি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি বা রাজপথের সকল বিরোধী দল, ছাত্ররাও তারা বলছেন শুধু একটা স্বৈরতন্ত্রী দল বা ব্যক্তির অপসারণ বা পদত্যাগ বা অথবা তার বিদায় যথেষ্ট না, পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার একটা পরিবর্তন দরকার। আসলে এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে যে আপনি তার মানে পুরনো যে রাজনীতিটা, যে রাজনীতি প্রতিশোধের, যে রাজনীতি পুরোপুরি প্রতিহিংসার রাজনীতি, প্রতিপক্ষকে আপনি শত্রু বিবেচনা করছেন, তাকে আপনি রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা তাকে আপনি করছেন না। রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি রাজনৈতিকভাবে, ইডিওলজিক্যালি, পলিটিক্যালি, কালচারালি তাকে আপনি মোকাবেলা করতে না পেরে তাকে আপনি শারীরিকভাবে তাকে আপনি দমন করছেন, নিপীড়ন করছেন। আর বিশেষ করে আগের ধারাবাহিকতা ছিল গত 16 বছরে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার, গুমখুন হত্যা তো আছেই, আদালতগুলো ছিল রাজনৈতিক বিরোধীদেরকে দমন করবার সবচেয়ে বড় জায়গা। তাহলে সে আদালতগুলো কাগজে কলমে, আমার আদালত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা, কিন্তু বাস্তবে ওই প্রশ্নটাও কিন্তু এখন ঘুরে ফিরে হচ্ছে যে আসলে মামলায় নির্যাতন, নিপীড়নের আবার উপায় হয়ে দাঁড়াচ্ছে। বলবার সুযোগ দেন একটু। আমি বলেছি যে কিন্তু আদালতে বাস্তবে আপনি সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে, ব্যতিক্রম ছাড়া আদালতগুলো কোনো তার স্বাধীন যে বিচারিক ক্ষমতা খুব কম ক্ষেত্রে সেটা প্রয়োগ হয়েছে। 2 নম্বর হচ্ছে যে আপনি যে সংস্কৃতির কথাটা বলছেন, আমাদের রাজনীতির সাথে খুব দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার একটা প্রত্যক্ষ সম্পর্ক। গোটা নির্বাচনী ব্যবস্থা এখন একটা ব্যবসায় পর্যবেসিত হয়েছে। খুব কম ব্যবসাতে এত দ্রুত মুনাফা করা সম্ভব। খরচ করার কথা 25 লক্ষ টাকা খরচ করছে, এখন তো আর এবার লাগেনি। সেটা কি শুধু নির্বাচন না বলছেন নাকি পুরো রাজনীতি? আমি বলেছি সমস্তগুলোর ক্ষেত্রে। এবং সেখানে রাজনীতিকরা, ধরুন আপনি একটা পাবলিক অফিস আপনি হোল্ড করছেন, জি, আপনি পাবলিক অফিস, আপনি প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, মন্ত্রী হন, এমপি হন, আমি ভোটার হিসেবে আপনাকে প্রশ্ন করা, আমার চেয়ে আপনি জবাবদিহি করতে বাধ্য। আপনি আমাদের গোটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে প্রশ্ন তোলা, জবাবদিহি করা কোনো সংস্কৃতি নেই। আকারে ইঙ্গিতে কথা বললেও মামলা, ডিজিটাল নিরাপত্তা আইন, আপনার জন্য জেল, আপনার জন্য আমাদের যে লেখক মুশতাক যেভাবে জেলখানার মধ্যে প্রাণ দিল, আমাদের কি অসাধারণ মানুষগুলো বছরের পর বছর তারপরে সেখানে যেভাবে গেছে, তার মানে হচ্ছে আপনার সংস্কৃতি হচ্ছে বিরোধী দলের বিনাশ না হলে আপনার ক্ষমতায় থাকাটা নিশ্চিত না। তার মানে আপনি ক্ষমতা থেকে এত অপরাধ করেছেন, জালিয়াতি করছেন, এত বেশি আপনি একেবারে ফৌজদারি অপরাধ থেকে শুরু করে, তার মানে প্রতিপক্ষকে আপনি দমন করে আপনি শাসন করতে চান। এবারকার গণ অভ্যুত্থানের বার্তাটা হচ্ছে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমি আমার ভোটাধিকার, নাগরিক অধিকার, আমার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, এবং সেখানে শুধুমাত্র মত প্রকাশের জন্য মানে আমাকে সেখানে হয়রানির শিকার হবে না। ফলে অনেকগুলো বার্তা আছে। এবার রাজনীতিকরা সেই বার্তাগুলো গ্রহণ করবেন কিনা, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা সেটা গ্রহণ করবেন কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে অভ্যুত্থান যে বার্তাটা দিয়েছে
সে বার্তাটা আখেরে কিন্তু সে বার্তাটা জি, কিন্তু সাইফুল হক, অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনি রাজনীতির প্রসঙ্গ নিয়ে আসলেন, আব্দুল সালাম ভাই আপনার কাছে আসতে চাই। আজকে আপনার দলের সম্মানিত মহাসচিব তিনিও কিন্তু বলেছেন যে ঢালাওভাবে মামলা হচ্ছে, সেটি মামলার আগে সেটি খতিয়ে বা যাচাই বাছাই করে দেখা প্রয়োজন। পাশাপাশি তিনি আরেকটি বিষয় বলছেন যে আসলে ১/১১ প্রসঙ্গ উল্লেখ করে যে বিএনপিকে নিয়ে সুপরিকল্পিত চক্রান্ত চলছে। আপনাকে ধন্যবাদ এবং আমার বিজ্ঞ আলোচক তাদেরকেও ধন্যবাদ জানাই। এই 10-15 দিনের মামলায় আপনাদেরকে ত্রাই ভাব হয়ে গেল। আমার মনে হয় যে একেবারে কেউ তো হয়রানি হবে না। হয়রানি মানেটা কি? হয়রানির মানেটা কি? কিসের হয়রানি? জেনুইন মামলা সব। আপনার হয়রানিটা পাইলেন কোথায়? হয়রানি বলে সেগুলো যেগুলো গত 15 থেকে 17 বছর কোনো ঘটনা ঘটে নাই, তারপরে মামলা হয়েছে। কিন্তু আর এগুলো তো হত্যা হয়েছে, এগুলো কি এই জায়গাতে একটা তো গ্রাউন্ড আছে যে আপনার দলের গ্রাউন্ড হত্যা হয়েছে, হত্যা মামলা হয়েছে, এটা আমার গ্রাউন্ড না। সালাম ভাই এই জায়গাতে আপনার দলের যে মহাসচিব তিনি কিন্তু বলেছেন যে একেবারে নির্দিষ্ট গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডগুলোতে মামলা হোক। সেই গ্রাউন্ডে মামলা হয়েছে। শোনেন, একটা কথা হলো যে মহাসচিব কি বলছে আমি শুনি নাই, কিন্তু আপনি বলতেছেন, আমি সেটা বলতেছি। আপনার এখানে আওয়ামী লীগের প্রেজেন্সে বহু বলছি না যে এই অবস্থাটা ফিরে আইনেন না, এখনো সময় আছে। ব্যাংক লুট করেছে, তার বিরুদ্ধে তো হত্যা মামলা হবে কি? কোনটা মামলা হয়েছে, কোনটা অন্যায় হয়েছে? মামলাটা সব মামলা জেনুইন। কোন মামলাটা? আপনি বলেন। ব্যাংক কেলেঙ্কারিতে জড়িত, কিন্তু তার নামে মামলা হয়েছে হত্যা মামলা। আপনি কোনটা বলেন না, কোনটা এরকম না কোন মামলাটা আপনি ডিফেন্ড করতে? একটা উদাহরণ হিসেবে আমি বলছি, ডিফেন্ড করতেছেন এটা বলেন। একটা সালাম ভাই উদাহরণ হিসেবে আপনাকে বলছি, সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে, এটা কি কি হিসাবে দেখেন? তার অন্য কোন মামলা তো গ্রাউন্ড আছে তার ব্যাপারে। আপনি কি সাকিব আল হাসান একজন জাতীয় খেলোয়াড়, জাতীয় দলের নেতৃত্ব দিছিল, কিন্তু সাকিব আল হাসান এই ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকাটা কি ছিল? কি ভূমিকা ছিল সেই সময়? কিন্তু এইগুলো দেখে ওই সময় আপনাদের দরদটা তখন কোথায় ছিল? জিয়া রহমানের যখন রাজাকার বলছে তখন কোথায় ছিল? এখানেই তো দেখছি আমরা তো সেটা প্রতিবাদ করেছি। কিসের প্রতিবাদ করেছি? আপনারা সোশ্যালি যে দায়িত্বগুলো পালন করার কথা, দীর্ঘ এতগুলো বছর এই গ্যাপগুলো হয়েছে বলেই আজকে এই অবস্থা। আজকে যদি সমস্ত নাগরিক সমাজ এই শেষ পর্যায়ে যখন কিছু, তাও তো সবাই নামে নাই। শিক্ষকদের মধ্যে কতজন নামছে ওই যে তারা বলতে পারবে। আজকে সাংবাদিকদের মধ্যে কতজন নামছে? আমরা তো বারবার বলছি যে আজকে শুধু এই সমস্যাটা বিএনপির সমস্যা না। আজকে মনে করে আজকে শেখ হাসিনা চলে গেছে, কিন্তু দেশটাকে কোথায় ঠেলে দিয়ে গেছে? এটার জন্য কি বিএনপি দায়ী বা আজকে ছাত্ররা দায়ী? সেটা নিয়ে তো সালাম ভাই এখানে সেটার জন্য শেখ হাসিনাকে প্রশ্ন করেন যে আপনি যে চলে গেলেন, আপনি কেন এই স্বৈরাচারী করে আজকে আওয়ামী লীগের নেতা এখন কাঁদে দীপুমণি না? আর আমাদের সালাম ভাই মামলাগুলো যদি, এখানে একটা প্রশ্ন আমি ছোট করে রাখি আপনার কাছে সালাম ভাই, মামলাগুলো যদি সুনির্দিষ্ট না হয়, সুনির্দিষ্ট মামলা সব হত্যা মামলা, সালাম ভাই আমার প্রশ্নটি শেষ হয়নি। সেটা হচ্ছে যে এই মামলাগুলো সুনির্দিষ্ট না হলে সে তো আদালতে প্রমাণ করতে পারবে যে আমি এর সাথে সম্পৃক্ত ছিলাম না, তার মানে এখান থেকে তো দেখা যাবে প্রমাণ হয় কিনা সেটা ছেড়ে দেন না। এত তাড়াতাড়ি কান্না করার তো কিছু নাই। না আমরা তো বাস্তবতার কথা বলছি। না বাস্তব, এটা বাস্তব না। তখন বাস্তবটা কোথায় ছিল? এইটা এত বড় একটা বিপ্লবের পরে যেটা সবাই বললেন তেমন কিছুই ঘটে নাই, যেটা ওবায়দুল কাদের নিজে বলছিল যে লোটা বস্কা নিয়ে পালাইতে পারবে না, এমন অবস্থা হবে, এতজন মারা যাবে। সেই অনুযায়ী তো এখনই এক মাস যায় নাই, এই জায়গাতে আবার আলোচনা শুনবো আপনার কাছ থেকে, তবে বিরতির পরে আপনার এই প্রসঙ্গে আমরা আরো আলোচনা শুনবো। প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি গোলটেবিল অনুষ্ঠানের সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, বদলাবে কি রাজনৈতিক সংস্কৃতি। আব্দুল সালাম ভাই, আপনার আলোচনা শুনছিলাম, যে প্রশ্নটি যদি আপনি একটু কাইন্ডলি শুনেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে এমন মামলা হয়েছে যেগুলো বানোয়াট, একেবারে কোড আনকোড বানোয়াট মামলা, এবং বিদেশে ছিল, মারা গিয়েছে, এরকম মামলা আসামি ধরতে গিয়ে তাকে পায় না, স্ত্রী বা সন্তানকে ধরে নিয়ে আসছে। এখন প্রশ্ন হলো যে এখন যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো নিয়ে কারো একটা প্রশ্ন বা পর্যালোচনা দাঁড়িয়েছে এরকম যে একই অবস্থার পুনরাবৃত্তি হচ্ছে কিনা, সেটা আমরা কেউই চান না, নিশ্চয়ই আপনিও চান না। এটা এই জন্যই তো সময় থাকতে বুঝতে হয়। আওয়ামী লীগ তো সময় থাকতে বুঝে নাই, হাসিনা বুঝে নাই, কাজে সেটা তো না সাফার করবে। কথাটা হলো যেটা তো আমরা যেটা বললাম না একটু আগে বলতেছিলাম যে যখন ঝড় আসে
ঝড়ে কিন্তু মসজিদের দুয়ারও ভেঙে নিয়ে যায়, মন্দিরও ভেঙে নিয়ে যায়। তো মসজিদ কি অপবিত্র বা খারাপ কিছু ছিল? এর জন্য ওইটার মধ্যে কিছু পড়ে, এগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি বলেন যদি আজকের এই অভ্যুত্থান না ঘটতো তাহলে আমার অবস্থা কি হইতো? আমাকে যে মিথ্যা হত্যা মামলা দিল, আমাকে যে মিথ্যা এই মামলা দিল, এটার কি হইতো? এটার জন্য কি আপনি তো এখানে কানতেন না? আজকে তো বাস্তব অবস্থাটা সেগুলো নিয়ে কিন্তু আমরা যথেষ্ট আলোচনা পর্যন্ত সেই আলোচনা কিন্তু আপনিও ছিলেন, আমরা সেগুলো নিন্দা জানিয়েছি, আমরা বলছি। কিন্তু এর জন্যই আমরা বারবার বলছি যে গণতন্ত্রটা শুধু আজকে ওই সময় বলছি যে গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য না, আওয়ামী লীগের জন্যও প্রয়োজন। কিন্তু তারা তো সেই পথে হাঁটে নাই। কাজে একটা ফ্যাসিবাদের যখন পতন হয়, এটা বাংলাদেশে না, ফ্যাসিবাদের যখন পতন হয় এবং এইভাবে পতন হয় তখন এইভাবেই হয়। এটা আপনাকে মানতে হবে, এটা কোনো সিস্টেম না। আপনি যদি সিস্টেম বলেন তাহলে সিস্টেম না, তো সিস্টেম তো হাসিনা মানে নাই, ও সিস্টেমে থাকলো না কেন? ও তো সব সিস্টেম ব্রেক করে দিছে। সিস্টেম ব্রেক হয়েছে বলেই তো আজকে তার এক সারিতে চলে গেছে। সবকিছু একটা সিস্টেমের মধ্যে আসুক, সেই প্রেক্ষাপট থেকে সেটা চাই, আবার সেটা চাওয়ার জন্য সময় লাগবে, কিন্তু সেটার জন্য এই মুহূর্তেই যদি একেবারে ওই যে যারা স্বৈরাচার ছিল, ফ্যাসিবাদ ছিল, ফ্যাসিবাদের দোসর ছিল, এখন এই মুহূর্তে থেকে যদি আপনারা কান্নাকাটি শুরু করে দেন তাহলে আর তারা কি কাজ করবে? সময় দিতে হবে। এটা তারা অপরাধ করছে, মাস্ট। তারা গণহত্যা করছে, গণহত্যার জন্য তাকে বিচার হইতে হবে, এবং সেইখানে অন্য কোনো কিছু নাই। তারপরে আমরাও চাই যে সে গণতন্ত্র ইস্টাবলিশড হোক, নির্বাচিত সরকার আসুক, তারপরে সবকিছু শৃঙ্খলায় আসুক। এর মানে তো এই না যে আজকে আনসারকে দিয়ে আপনি ওই সচিবালয় ঘেরাও করে সেখানে কি করাইবেন? এটা কারা করাইতেছে এগুলো আমরা বুঝি না। অর্থাৎ সেই ফ্যাসিবাদের যারা পতন হয়েছে তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আজকে আছে, তারা আজকে দেশটাকে আবার করতে চায়, ওই পর্যায়ে ফিরে নিয়ে যেতে। কাজে এটার জন্য অবশ্যই সেগুলোকে কঠিন হাতে করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায় আনার পরে তারপরে বিচারক বিচার করবে। জি, আব্দুল সালাম ভাই অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। ব্যারিস্টার ফারাহ খান, আপনার কাছে আসতে চাই। আপনি আইনের মানুষ, সেই জায়গা থেকে যে আসলে এই যে মামলাগুলো হচ্ছে, সেই কয়েকটি প্রশ্ন একেবারে একত্রিত হচ্ছে। যেভাবে মামলা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত, সেই মামলায় যারা অভিযুক্ত বা আসামি হচ্ছেন তারা পার পেয়ে যাবেন কিনা সেটি একটি প্রশ্ন। পাশাপাশি এই সুনির্দিষ্ট মামলা দেওয়ার মতো কিন্তু সেই গ্রাউন্ড বলুন অথবা সেই প্রেক্ষাপটও কিন্তু আছে। তার পরিবর্তে যে মামলাগুলো আছে, তার পরিবর্তে হত্যা মামলাটাই খুব গুরুত্ব পাচ্ছে। কিন্তু এটি একটি যাত্রাবাড়িতে একটি মামলা হয়েছে, প্রায় পুলিশ মামলা দিয়েছে 30,000 আসামি। এই মামলাগুলো আসলে দিন শেষে কোথায় গিয়ে দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। আর প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি RTVকে আমাকে গোল টেবিলে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমার যে এখানে যেই আলোচকবৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি কিন্তু আপনি মোটামুটি সবাইকে এটি জিজ্ঞাসা করেছেন, নানা আঙ্গিকে আপনি জানার চেষ্টা করেছেন। সো এখানে যেটি মূল ব্যাপার সেটি হচ্ছে গিয়ে আমরা কিন্তু এই দীর্ঘ 16 বছর ধরে দেখেছি যে একটি হত্যা মামলায় বা যে কোনো একটি মামলায় আমরা জানি যে বিএনপির কথাই আমি বলছি, কারণ ওনারাই আসলে সবচেয়ে বেশি এখানে মানে ভোগান্তিতে পড়েছেন গত 16 বছরে। আপনি যদি খেয়াল করে দেখেন ওনাদের প্রতিটা নেতাকর্মীর নামে 500, 600, 700টা করে মামলা আছে। এখানে আব্দুল সালাম উনি আছেন, উনিই ভালো বলতে পারবেন ওনার নিজের নামে কতগুলো মামলা আছেন। এরকম বিএনপির কিন্তু সিনিয়র ওনাদের মতন বর্ষিয়ার নেতাদের থেকে শুরু করে একদম যারা কিনা মানে ছোট নেতা, যারা কিনা একদম ওয়ার্ডের নেতা, তাদের নামেও কিন্তু এরকম বহু মামলা আছে। এই যে এই ট্রেন্ডটা কিন্তু অফকোর্স এটা কোনো ভালো কোনো ট্রেন্ড না। এই ট্রেন্ডটা থেকে কিন্তু এই যে আমার এখানে সাইদ বসে আছে, আমার ছোট ভাই, ও একজন সমন্বয়ক। তো ওরা যে কাজটা করতে চেয়েছে এটা কিন্তু আমাদের ভালো লাগুক কি না লাগুক, এখানে সম্মানিত দুজন আছেন যারা কিনা ডাইরেক্টলি রাজনীতি করেন, কিন্তু ওনাদেরকে কিন্তু এটা বুঝতে হবে ওনারা কিন্তু এই সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে কিন্তু ওনারা পতন ঘটাতে পারেননি। ওনারা মাঠে থেকেছেন, যতটুকু ওনারা আন্দোলন করেছেন এই আন্দোলনে কিন্তু সরকার পড়েনি, বরঞ্চ আমরা দেখেছি যে এই সরকার ভয়ানক থেকে ভয়ানকে পরিণত হয়েছে। কোনো সময় বিরোধী দলকে বাদ দিয়েছে, কোনো সময় একা নির্বাচন করেছে, কোনো সময় ডামি এবং আমি নির্বাচন করেছে। তো এই যে এই সকল কিছু থেকে একটা রাগ, একটা ক্ষোভ, এই সব কিছু তো রয়েই গেছে। এবং এই মুহূর্তে না, সেটা আমি বলতে যাচ্ছি, এই যে দেখেন এই মুহূর্তে আমরা দেখছি যে মামলাগুলো হচ্ছে, আপনি যেমনটি বলেছেন যে 30,000 আসামি আছে, 5,000 আসামি আছে।
আসামির থেকে বড় আমি যে প্রবলেমটা ফিল করি সেটা হচ্ছে গিয়ে রাইট মামলাটি আসলে হচ্ছে না। যেমনটি ধরেন আমরা দেখেছি এই যে কয়েকদিন আগে, মনে হয় 3-4 দিন আগে আমরা দেখেছি যে ফারজানা রূপা এবং তার হাজবেন্ড শাকিল, এনাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, ওদের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে। হ্যাঁ, এদের নামে কিন্তু আসলে মামলা দেওয়ার বহু কিছু আছে। এরা যেভাবে করে গভর্নমেন্টের একদম ওপেনলি এবং নেকেড ভাবে গভর্নমেন্টের যেভাবে তেলবাজি করেছে গভর্নমেন্টের সময়, এরা গভর্নমেন্টের থেকে নানাভাবে বেনিফিটেড। সো এরা যেহেতু বেনিফিটেড, আপনি এদেরকে নানা কুকর্মের আপনি এদেরকে ধরতে পারবেন। এদেরকে আপনার তার মানে তো হত্যা মামলা যে দেওয়ার দরকার যেখানে নেই। যে যেভাবে অভিযুক্ত জি। তাকে তো সেই মামলা দিলেই তো জি, সবচেয়ে। সেটা আমি বলতে যাচ্ছি। যেমন এই যে একটু আগে আপনি বলছিলেন যে আমাদের সাকিব খানকে এখানে হত্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো সাকিব আল হাসান, জি, সাকিব আল হাসানকে হত্যা মামলা দেওয়া হয়েছে। এটা তো আমরা মোটামুটি আসলে সবাই জানি যে সাকিব আল হাসানের শেয়ার বাজারের দুর্নীতি আছে, এরকম আরো অনেক কিছু আছে। তো সবাইকে নির্দিষ্ট মামলাটি দিলে কি হবে জানেন? দুটো জিনিস হবে। প্রথমত, এখানে আমাদের তুষার ভাই অলরেডি বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর অনেকটা সময় বাঁচবে, কারণ একই বিষয় নিয়ে যখন অনেক দিন ঘাটাঘাটি করা হবে, তারপর দেখা যাবে কি 30,000 মানুষের মধ্যে আপনি দেখবেন যে 25,000-ই আসলে ডাইরেক্টলি লিঙ্ক না। সো এই মানুষগুলো বের হয়ে আসবে। কিন্তু আমরা তো চাচ্ছি যারা কিনা আসলে অফেন্সগুলো করেছে বা যারা কিনা দায়ী, প্রত্যেকটা ব্যক্তির শাস্তি হোক। আপনি যদি চান প্রতিটা ব্যক্তির শাস্তি হোক, তাহলে তার যেটা দিয়ে তার শাস্তি হবে, যেটা সে আসলে করেছে, সেভাবেই আসলে মামলাটি করা উচিত। এবং নতুবা কি হবে জানেন, আমরা ওই যে 15 বছর আগে যা ছিলাম, 15 বছর পর আমরা তাই যাব, আমরা সেই জায়গাটাতে দাঁড়াবো। এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। বেশটা ফারাক খান, এখানে আপনার কাছে কি মনে হয় যে আসলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটেও কিছু কিছু পরিস্থিতি মামলায় রূপ নিচ্ছে, এরকম মনে হয় আপনার কাছে আইনি দৃষ্টিতে? আপনার আরেকটা জিনিসও বুঝতে হবে, আমাদের যে পুলিশ বাহিনী, ওনারা তো সেই পুরাতন পুলিশ বাহিনী রয়ে গেছেন, ওনাদেরও তো আসলে অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস। সো ওনারাও কিন্তু এভাবে মামলা দিয়েই অভ্যস্ত। সো ওনারাও কিন্তু এটাকে হয়তো এইটার থেকে যে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার সংস্কৃতিটা আমাদের খুব জরুরি। আমাদের সকল আমরা চাচ্ছি রাষ্ট্রটাকে সংস্কার করতে, যেটা কিনা 53 বছরে হয়নি, আর 16 বছরে তো ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে। এই 53 বছরের সংস্কার আপনি 53 দিনে করতে পারবেন না, কিন্তু আপনাকে শুরু তো করতে হবে। সো এই শুরুটা যেন আমাদের ভুল না হয়, শুরুটা যাতে ভুল না হয়, শুরুটাকে আমাদের সঠিকভাবে শুরু করতে হবে। আমি মনে করি দরকার হলে 2 দিন পরে, 5 দিন পরে, 7 দিন পরে মামলা হোক, কিন্তু সঠিক জিনিস নিয়ে, সঠিক টপিকটার উপরে মামলাটি হোক। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার, যেটি ব্যারিস্টার ফারাক খান যেখানে শেষ করলেন যে শুরুটা যাতে কোনোভাবে ভুল না হয়, মামলা হোক একেবারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হোক, এবং সেটি 5 দিন বা 10 দিন পরে হোক, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হোক, শুরুটা যাতে ভুল না হয়। এবার আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হই। সেটি হচ্ছে যে কিছু কিছু মামলা আসলে প্রয়োজন হয় মানুষকে আটকে রাখার জন্য, কারণ এরা পালিয়ে যাবে। যেমন আপনি নিশ্চয়ই দেখেছেন যে 2-1 এয়ারপোর্ট থেকে, 2-1 বর্ডার থেকে। তো কিছু মামলা রাজনৈতিক বিবেচনায় দোষী ব্যক্তিকে আটকে রাখার জন্য, যাতে পালিয়ে না যায় বা হারিয়ে না যায়, এই জন্য আটকে রাখার জন্য করতে হয়। এগুলো কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। একটা সিস্টেমকে চিন্তা করতে হবে যে কাকে আমার আটকে রাখা দরকার আর কাকে আমার শাস্তি দেওয়া দরকার। আমার মনে হয় যদি এই প্রক্রিয়াগুলি দ্রুত সম্পন্ন করা যায়, তাহলে যেটা হবে যে ওই কয়েক হাজার লোক অভিযুক্ত হয়ে দেখা যাবে 10-12 জন শেষ পর্যন্ত টিকছেন, এই সমস্যাটা হবে না। আরেকটা হচ্ছে, এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটির পরে মানুষের মনে বিরাট একটা আশার সঞ্চার হয়েছে। মানুষ ভাবছে যে বদলে যাবে। এই যে বদলে যাবে, এরকম কিছু সিগন্যাল আসলে এখন তৈরি করা দরকার। সেটা হয়তো মামলা দিয়ে হতে পারে, হয়তো কিছু দৃশ্যমান সংস্কার দিয়ে হতে পারে, হয়তো কিছু দৃশ্যমান সিদ্ধান্ত দিয়ে হতে পারে। এবং এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, তারা কিন্তু সেই অর্থে রাজনীতিবিদ না। ফলে আমার মনে হয় যে অভিজ্ঞ রাজনীতিবিদ বা যারা রাজনৈতিক বিশ্লেষক বা যারা রাজনৈতিক পরামর্শক, তাদের সঙ্গে তারা আমার মনে হয় আলোচনা করতে পারেন। এই জন্য যে এইখানে কিন্তু আসলে দেশ চালাতে কিন্তু শুধু অভিজ্ঞতা, শুধু যোগ্যতা কাজে লাগে না, খানিকটা রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রয়োজন হয়। কেননা শেষ পর্যন্ত এই অভ্যুত্থানের লক্ষ্যটা কি? এমন একটা সংস্কার করা, যে সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ তার ইচ্ছা অনুযায়ী রাজনীতি করতে পারবে, সবাই রাজনীতি করতে পারবে এবং তারা মানুষের কাছে যেতে পারবে ভোটের জন্য, এবং ভোট দিয়ে যে নির্বাচিত হবে আমরা সবাই মিলে তাকে মেনে নেব। এই সংস্কৃতিটা করতে পারলেই কিন্তু এই যে বিরাজমান বৈষম্য, এই বৈষম্য কিন্তু শুধু একটা জায়গা না। আমরা শুধু মামলা নিয়ে কথা বলছি, আপনি কোন সেক্টর আছে যেখানে বৈষম্য, দুর্নীতি এবং অবিচার নাই? রাষ্ট্রের প্রধান দুটি দায়িত্ব হচ্ছে জানমালের নিরাপত্তা দেওয়া এবং মানুষকে সুবিচার দেওয়া। আপনি যদি সুবিচার দেওয়া বন্ধ করে দেন,
তাহলে একটা রাষ্ট্র যেখানে চলে যাবে, আমরা ঠিক সেইখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। গর্তের কিনারায় দাঁড়িয়ে যখন আমরা গর্তের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি, আমি মনে করি যে এটি একটি দৈব ঘটনা, যে এরকম একটি ঘটনা ঘটেছে, আমরা গর্তে পড়ি নাই। এবং এই গর্ত থেকে উঠে আসার যে চেষ্টাটা, এই চেষ্টাটা আসলে সাধারণ মানুষ দেখতে চায়। এমন নয় যে মানুষ ভাবছে যে কালকেই সব পরিবর্তন হবে, কিন্তু মানুষ দেখতে চাইছে এমন কিছু ঘটনা যেটা দেখে তারা আশা করবে যে আজ না হোক 1 বছর, 2 বছর, 5 বছর লাগলেও একটা দৃশ্যমান সংস্কারের সূচনা এবং তার একটা পরিণতি হবে। পরিণতি কিন্তু আমরা জানি, জি, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, যেখানে মানুষ, জনগণ তার ভোট দিবে। রাজনীতিবিদরা আমাদের কাছে ভোটের জন্য আসবেন এবং আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব এবং বারবার দেব, হেরে গেলেও দেব, কারণ আমি একটা পথকে সমর্থন করি। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে জিততে পারে জি, এমন ক্যান্ডিডেটকেও 1 ভোটে নির্বাচিত করা হয়েছে। একটা ভোট কে দিতেন আপনারা জানেন? এই গত যে সংসদ ছিল, সেই সংসদ 1 ভোটে নির্বাচিত সবাই। একজন চেয়েছেন অমুক অমুক এমপি হবে, তারাই হয়েছেন, এবং হওয়ার ফলে কি পরিণতি হয়েছে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ডাক্তার আব্দুল তুষার, অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন করতে চাই ব্যারিস্টার ফারা এবং ডক্টর তুষার সাহেবকে, যে দুর্নীতির মামলা কে করবে, আর হত্যা মামলা এই পর্যন্ত যে কটা হয়েছে কারা করছে? আর কি আপনারা মামলা কি নিয়ন্ত্রণ করতে চান, যে পাবলিক যাতে মামলা না দেয়? আমার এই প্রশ্ন। না, পাবলিক মামলা দিবে ভাই। আমার পরামর্শ খুবই সহজ। আপনি যদি শুধু কালকে একটা ঘোষণা দেন যে এদের দুর্নীতির প্রমাণ সহ আসেন, বাংলাদেশে আলমারি শেষ হবে না দুর্নীতির প্রমাণে। মানুষ তো ভিকটিম, দুর্নীতির ভিকটিম বেশি। দুর্নীতির মামলাটা কে দিবে? দুর্নীতির মামলা তো সরকার দিবে। সরকার দিবে, প্রতিষ্ঠান দিবে, অথবা সংক্ষুব্ধ ব্যক্তি দিবে। সংক্ষুব্ধ ব্যক্তি, দুর্নীতির মামলা মেইনলি ওই সংক্ষুব্ধ যে প্রতিষ্ঠান আর সরকার। যেমন শেয়ার বাজারে দুর্নীতির মামলা যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি দিতে পারে, কারণ আমি শেয়ার বাজারে বিনিয়োগ করেছি এবং 2-5 জন লোক মিলে আমার টাকা লুট করেছে। হত্যা মামলা যারা এই যে করছে যে মামলাগুলো, এখন কি এদেরকে বলে দিতে হবে যে তোমরা মামলা দিও না? না, তা নয়। আমি আপনাকে বলি, এই মামলাগুলি দিও না বলতে হবে না, বলতে হবে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদেরকে সত্যি মামলা দেওয়া দরকার তাদেরকে দাও। কিন্তু ধরেন কেউ 4 বছর ধরে বিদেশে আছে, এখন তাকে ধরেন উস্কানির জন্য যদি আপনি মামলা দেন, এই উস্কানির তদন্ত হয়েছে, এই তদন্ত করতে গেলেও দেখা যাবে যে একটা বিরাট সময় চলে যাবে। আপনি আমাকে যেটা বলেছেন, সাধারণত হত্যা মামলায় ভিকটিম অথবা রাষ্ট্র বাদী হতে পারে। আমি তো পাশের দিয়ে যাচ্ছিলাম, আমি বাদী হতে পারি না কারণ আমি ভিকটিম না, কিন্তু দুর্নীতির মামলা আমি সংক্ষুব্ধ হতে পারি। এখানে অ্যাডভোকেট আছেন, উনি ভালো বলতে পারবেন। আমরা ব্যারিস্টার ফারাহ খান কি বলবেন? দুটি প্রশ্ন সালাম ভাই রেখেছেন। আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে গিয়ে, আমি এই যে দুর্নীতির যে মামলাগুলোর কথা আমরা বলছি, আমি এই কথাটি বারবার কেন বলছি, কারণ এই মামলাগুলো প্রমাণ করা সোজা হবে। এই মামলাগুলো প্রমাণ করা সোজা হবে, কারণ সব ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি কে দিবে, কিভাবে দিবে, তাই না? দুইটার প্রশ্ন। হত্যা মামলা যেগুলো হয়েছে এগুলো তো বাদীর যারা ভিকটিম তারাই তো দিছে। জি, এটা তো বিএনপিও দেয় নাই, ছাত্ররাও দেয় নাই। না, তুষার ভাই তো এটার অলরেডি উত্তরটা ব্যারিস্টার ফারাহ খান, যেটি বলা হচ্ছে যে রাজনৈতিকভাবেও সেটি কেউ কেউ বলছেন, একেবারে সালাম ভাইয়ের দল বিএনপির সম্মানিত মহাসচিব তিনিও বলছেন যে মামলা সেটি তো হবে, যৌক্তিক যে গ্রাউন্ড আছে অথবা যে বাস্তবতা যেখানে সে অভিযুক্ত সত্যিকার অর্থে সেই গ্রাউন্ডেই মামলা হোক। ঢালাওভাবে মামলা হলে সেটি ঘুরে ফিরে কিন্তু একটাই প্রশ্ন, যে দিন শেষে সে পার পেয়ে যাওয়ার হবে। সেই আইনি প্রেক্ষাপট থেকে আপনার কাছ থেকে সেই জায়গাটাই আমাদের ভয়, যে মামলা তো এত যে মামলা দিচ্ছে, মামলা দেওয়াটা সমস্যা না, কিন্তু এটা পার পেয়ে যাবে। আমরা চাই একটি মানুষ পার না পাক, আমরা চাই যে মামলাটি যেটার জন্য দায়ী তার সেটার জন্য শাস্তি হোক। যেমন আপনারা তো অনেক ভুগেছেন, আপনারা তো গত 16 বছরে আপনাদের নামে বহু মামলা দেওয়া হয়েছে, এবং এখানে আপনি নিজেই একটু আগে বলেছেন যে ব্যক্তি নেই বা মরে গেছে, কবরের মধ্যে গাছ উঠে গেছে, ওনার নামেও মামলা দেওয়া হয়েছে। এই মামলাগুলো কি প্রমাণিত হবে? এই মামলাগুলো প্রমাণিত না, এই মামলাগুলো শুধুমাত্র ভোগান্তির জন্য দেওয়া হবে। কিন্তু আমরা চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা মামলাগুলো, ওই মামলাটা দিছে পুলিশ আর এই মামলাটা দিছে ভিকটিম। পার্থক্যটা এখানে, যেটা ওটা দিছে রাষ্ট্র, আমরা এটা দিছে মামলা নিয়ে বেশি আলাপ। আমরা একটু সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটু শুনে আসি। অধ্যাপক ডক্টর এস.এম. আমানুল্লাহ স্যার আসতে চাই, যেটি ব্যারিস্টার ফারাহ খানও তার আলোচনার শুরুতে উল্লেখ করলেন যে আসলে কোথাও পুলিশ খুব অ্যাক্টিভ, কাজে ফিরেছে, কোথাও ইনঅ্যাক্টিভ আছে, কাজে ফিরে নাই, সেই অভিযোগ আছে। গণমাধ্যমে আমরা প্রায় এই চিত্র দেখছি। কিন্তু আমাদের এখানে একটা অভিযোগ আছে, সেই অভিযোগটি আপনি নিশ্চয়ই জানেন, এটা নিয়ে পুলিশ নিয়ে আপনি হয়তো এর আগে কাজও করেছেন, আমি যতটুকু জানি, যে মামলা বাণিজ্য। এখন এই
যে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত নয় সেও যখন আসামি হবে তখন পুলিশের যে পুরাতন যে মানসিকতা বা তার যে অভ্যাস যেটা দাঁড়িয়েছে সেইখানে তো সে তো বাণিজ্য করার চেষ্টা করবে, কেউ কেউ, সকলের কথা বলছি না, কেউ কেউ যখন বাণিজ্য করার চেষ্টা করবে তখন কি অবস্থা দাঁড়াবে? আপনি কি আশা করেন যে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা ইউরোপ আমেরিকা হয়ে যাবে? মানে কি হতে পারে সেটি আপনার কাছ থেকে জানতে চাই। এটা সংস্কৃতি, বললাম তো, সংস্কৃতি চেঞ্জটা এটা টাইম লাগে, সময়ের সাথে সাথে সেই চেঞ্জটা আসে, ওভারনাইট সেটা আসবে সেটা ঠিক না। আমি একটু সময় দেন। আমি আজকে একটা বড় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি যেটা সারা বাংলাদেশের আপনার একটা ৩৫ লক্ষর উপরে শিক্ষার্থী এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। আমি সেখানে একদিনে যা বুঝলাম, তাদের অনেক সময় লাগবে ভাই, অনেক সময় লাগবে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এখানে প্রতিষ্ঠানগুলোকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা এতদিন শুধু মুখে বলে আসছিলাম, কিছু কিছু জানতাম, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, জাস্ট ডেস্ট্রয়েড। এইটা থেকে আমরা জানতাম তার থেকে অবস্থা কয়েক গুণ খারাপ। আমি এখন কিছু বলবো না, যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এই মুহূর্তে আমি কিছু বলবো না, কিন্তু গুড গভর্নেন্স, জবাবদিহিতা, রেশনাল ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র বলতে কিচ্ছু নাই, সব শেষ। এইরকম একটা অবস্থার ভিতরে বসে, এরকম একটা অস্বাভাবিক অবস্থার ভিতরে বসে আপনি স্বাভাবিক সময়ের আলাপ করতে চাচ্ছেন, যে স্বাভাবিক সময়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, এটা একটা অস্বাভাবিক সময়। যে লোকগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে, সংস্কারের মধ্য দিয়ে আমরা তো একটা সামগ্রিক স্বাভাবিক সংস্কারের জন্য আপনাকে তো যথেষ্ট পরিমাণে সময় লাগবে, আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার করে ফেলতে পারবে? একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ভিতরে আসতে হবে যে আমরা এই সংস্কারগুলো করতে চাই, এই পলিসিগুলো চেঞ্জ করতে চাই, কিছু কাজ ওনারা শুরু করে দিয়ে যাবেন, তারপরে পলিটিক্যাল গভর্নমেন্ট যারা আসবে তারা সেটা করবে। একটা রাজনৈতিক বন্দোবস্ত যদি এখন তৈরি হয়, সেটা পরবর্তীতে হবে। আমরা ভাষা নিয়ে কথা বলছি। আপনারা ধরেন যে সমস্ত লোকগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে, এই লোকগুলোর বিরুদ্ধে একজনের বিরুদ্ধে 10টা 20টা মামলা হওয়ার মতো যথেষ্ট ডকুমেন্টস এবং এভিডেন্স হয়তো তৈরি হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এক্ষুনি সেটা হয়তো তার হাতে রেডি নাই। যার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আমানুল্লাহ স্যার, ওনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, ওনার বিরুদ্ধে কি মামলার এভিডেন্সের অভাব হবে? এখন এই মুহূর্তে হয়তো তার হাতে নাই। একটা অস্বাভাবিক সময়, আপনাকে মনে রাখতে হবে। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তো চাঁদপুরে ভূমি দখল, এরপরে সরকারি অর্থ আত্মসাৎ, এই অভিযোগগুলো তিনি যখন দায়িত্ব ছিলেন তখনই সেই অভিযোগগুলো আছে। তো সেই অভিযোগের ভিত্তিতে এই মামলাগুলো, সেই অভিযোগগুলো কোথায় আছে? সেই অভিযোগগুলো তো কোথাও প্লেস করা হয় না, দুদকে আছে। সেই অভিযোগের বিরুদ্ধে কোথাও কোনো মামলা আছে? সেই অভিযোগগুলো কোথাও ডকুমেন্টেড আছে? একটু সময় দিবেন তো। আপনি শুনেন, কারা কারা দুর্নীতিবাজ, এই দেশে কে কি করেছে, ডেমোক্রেসিকে কারা নষ্ট করেছে, এদেশের প্রতিষ্ঠানগুলোকে কারা ধ্বংস করেছে। এই সবচেয়ে বড় কথা হলো এদেশে মানুষের সাইকি, মানুষের যে মনোজগতে আপনাকে একটা ইতশ্রেণীতে রূপান্তরিত করা, সমাজটাকে হারাই যাওয়া। সমাজটা কিন্তু হারাই গেছিল, সোসাইটি ওয়াজ লস্ট। এই সমাজটা যে ছেলেমেয়েরা বের করে নিয়ে আসছে, সমাজের যে ইম্পর্টেন্সটা যে বের করে নিয়ে আসছে, সেই সমাজটাকে একটু সময় দেন, এই সরকারকেও সময় দেন, কাজ শুরু করুক। তারপরে পরবর্তী রাজনৈতিক সরকার যারা আসবে তারা একটা সুন্দর বাংলাদেশ করতে পারবে বলে আমার কাছে মনে হয়। এক্ষুনি যদি আমি তাড়াহুড়া করে আপনি গত তাড়াহুড়ার তো কথা কেউ বলছে না স্যার। না, তাড়াহুড়াই তো। আপনি বলতেছেন যে একদম স্পেসিফিক সবকিছু হচ্ছে না কেন, রাজনৈতিক দল থেকেই বলা হচ্ছে, একদম আইডিয়াল টাইপ খুঁজতেছেন সবকিছু, একদম আইডিয়াল টাইপ। যে একটা আইডিয়াল টাইপ হলো কি একদম এই যে আপনার ইউরোপিয়ান স্টাইল অথবা একটা আইডিয়াল, এই আইডিয়াল টাইপটা তো একটু সময়। কারণ আওয়ামী লীগ সরকার এমন একটা জায়গার ভিতরে দেশটাকে রেখে গেছে, এটা এখন কি বলবো। আমরা আগে টকশো করতাম, একটা পজিশনে কথা বলতে পারতাম, আর এখন একটু কষ্ট হচ্ছে কথা বলতে, আমি বলতে পারছি না। এই জায়গাটাতে ইট ইজ মানে ফোকলা হয়ে যাওয়া একটা দেশ। আপনাকে আর এর বেশি আর কি বলবো। আপনি আমার বলেন, ব্যাংকিং সেক্টরের কথাটা বলেন, আপনি শিক্ষাক্ষেত্রের কথা বলেন, আপনি এই যে প্রশাসনের কথা বলেন, আপনি স্বাস্থ্যের কথা বলেন। বলল যে 1 বছর লাগবে মেট্রো রেল তৈরি, এটা জায়গায় আনতে। বলল যে প্রথমে 500 কোটি লাগবে, তারপরে বললো 300 কোটি, 50 কোটি। এখন 7 দিনই মেট্রো রেল চালু হয়ে গেছে। এখন আপনার
তাহলে হোয়াট ইজ দিস? এই যে মানে একটা সাইকোলজিক্যাল ট্রমা থেকে আপনি একটু সময় দেন, এই কাজগুলো যেগুলো হচ্ছে এগুলো হবে না, এই কাজগুলো হবে না। এবং এই সরকারের ভিতরে যারা আছে তাদের সবাইকে তো চিনি জানি, আমরা তো আর বাহির থেকে আসি নাই। এদেরকে সময় দেন, এদের হয়তো ব্যক্তিগতভাবে কোনো এজেন্ডা নাই। জি, অধ্যাপক আমানুল্লাহ স্যার সময় দেন। অসংখ্য ধন্যবাদ। সাইফুল হক, আপনার কাছে আসতে চাই, যেটি আমানুল্লাহ স্যার বললেন যে সময়ের প্রয়োজন, পাশাপাশি আমরা সুশাসন, ভোটাধিকারের যে প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে তুষার ভাই উল্লেখ করলেন, আপনার কাছ থেকে শুনতে চাই। যেহেতু রাজনৈতিক সংস্কৃতির যে বদল প্রত্যাশা আমরা করছি, সেই জায়গাগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে যে ধরুন একটা অভ্যুত্থানের পরে মানে মানুষের তো বিপুল একটা প্রত্যাশা জেগে উঠেছে, কোনো সন্দেহ নেই। এবং একটা কমন জায়গা বেরিয়ে এসছে যে রাষ্ট্র যেভাবে পুরো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সরকারি দলের তাদের অন্যান্য তাদের সংগঠনের মতন তারা যেভাবে বিরোধী দল জনগণের বিরুদ্ধে তারা লাঠি অস্ত্র থেকে শুরু করে তারা যেভাবে তাদের লাঠিয়াল বা বন্দুকধারী বাহিনী হিসেবে কাজ করেছে, ডাকাত এবং একটা সংগঠিত ডাকাত বাহিনীর মতন যেটা বললেন, তার মানে এগুলো থেকে বেরিয়ে আসার আপনার বিষয় আছে। ধরুন এই একটু আগে বলছিলেন পুলিশ বাহিনীর একটা এর আগা পাছা তলা তার একটা পরিবর্তন বা সংস্কার, বা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এগুলো তো রাষ্ট্রের বাহিনী, বা যদি বলেন প্রজাতন্ত্রের বা আমাদের এই জনগণের, আমার আপনার খাজনা ট্যাক্সের টাকায় এগুলো চলে। তার মানে হচ্ছে যে আমরা আগে জানতাম না যে এখন ওই যে আমি প্রায় বলতাম যে ওরা বলতো যে পুলিশ মনে করতো যে তারাই সরকারকে ক্ষমতা রেখেছে, র্যাব মনে করে তারাই ক্ষমতা রেখেছে, আমলারা মনে করে তারাই সরকারকে ক্ষমতা রেখেছে। ওই যে রথযাত্রা লোকারণ্যে মহা ধুমধাম, ভক্তেরা লুটিয়ে পথে করিছে প্রণাম, রথভাবে আমি দেব, পদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তো একমাত্র আগের প্রধানমন্ত্রী জানতেন যে তিনি কিভাবে তিনি ক্ষমতায় আছেন, গোটা রাষ্ট্রকে, গোটা বাহিনীগুলোকে একেবারে জনগণের বিরুদ্ধে ঠান্ডা মাথায় পেশাদারি দক্ষতায় জনগণের বিরুদ্ধে তারা লেলিয়ে দিয়েছে। এবং লক্ষ লক্ষ মানুষের গত 1.5টা যুগ ধরে, সালাম ভাই হয়তো কথাটা বলবেন, কোটি মানুষ তারা বাড়িতে তারা ঘুমাতে পারেনি, প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ হচ্ছে মামলার আসামি, লক্ষ লক্ষ মানুষের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো ছিল না। এই একটু আব্দুল তুষার চমৎকার করে বললেন ফ্যাসিজম কি। আমরা তো আগে ধরেন নিজেরা বিভিন্ন রাজনীতি সাহিত্যে পড়েছি, ইতিহাসে পড়েছি, বাংলাদেশের মানুষ এবার প্রত্যক্ষ করেছে যে ফ্যাসিবাদটা কাকে বলে, শুধুমাত্র একজন ব্যক্তির ইচ্ছার জন্যে, এবং সেই ব্যক্তি তার দলের এমন কোনো মানুষ নাই যে তাকে প্রশ্ন করতে পারে, যে তাকে এমনকি পরামর্শ দিতে পারে, এমন কোনো ব্যক্তির নাম এখানে যে আজকে যারা বসে আছেন আপনারা কেউ নাম করতে পারবেন না যে এরকম কোন। তার মানে কি, তিনি হচ্ছেন অ্যাবভ দ্য পার্টি। অনেকটা যে ওই বলে না যে আই এম দ্য স্টেট, মানে আমি রাষ্ট্র, আমি সরকার। এবং দুর্ভাগ্যজনকভাবে কথার মধ্যে কখন আমরা শুনিনি, বরাবরই শুনেছি আমি আমি আমি। তার মানে আমি তো দম্ভ অহমিকা এই পর্যায়ে গেছে। তার মানে এই ধারাটা, এবং এই ধারাতে পুরো আরেকটা কি, মানুষের দারিদ্র নিয়ে, অসহায়ত্ব নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ তামাশা, ব্যক্তি মানুষের যে হিউমিলিয়েশন। আপনি একটা আব্দুল নূর তুষার সমাজের একজন গুরুত্বপূর্ণ নাগরিক, এবং এমন কোনো মানুষ নাই বাংলাদেশের, তুষার তো ধরেন একজন, এমন কোনো মানুষ নাই যাকে হিউমিলিয়েট না করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মানুষকে অমর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে, তারপর হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে, রাজনৈতিক দলের একেবারে জাতীয় শীর্ষ নেতা থেকে শুরু করে, মানে এমন কোনো ব্যক্তি নাই মানে মতের বিরুদ্ধে গেলেই আক্রমণ, মতার বিরুদ্ধে হলে তার মানে কি, তিনি আর এমন স্থাবক, তিনি যেটা শুনতে চান তার বাইরে কোনো কথা বলবার সেটার যেন একটা অপরাধের সমতুল্য। তা এগুলো হচ্ছে ফ্যাসিজমের, এগুলো হচ্ছে এক একটা বহিঃপ্রকাশ। এখন যেটা বললেন, আমি যে কথাটা বলতে চাই, এখন সুযোগটা আপনি বললেন না, আমি দুটো কথা বলতে চাই, দুটো প্রসঙ্গে। অনেকগুলো এজেন্ডা, তত্ত্বাবধায়ক সরকার কি সবগুলো কাজ কি তারা করবেন? আমার বিবেচনা, আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, তারা এই যে ল অ্যান্ড অর্ডার যে অবস্থানে আছে, আমার এটাকে সামাল দেওয়া, জনগণের নিরাপত্তা বিধান করা, তারপর 2 নম্বর হচ্ছে যে মানুষের অর্থনীতির চাকালটাকে
সচল করা। করা, মানুষের মধ্যে প্রচন্ড যে অনাস্থা বোধ যেটা তৈরি হয়েছিল, আস্থা বোধের জায়গাটা তৈরি করা। আমি দেশের নাগরিক, আমি আমার গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার নিশ্চিত করতে চাই, আমি মান সম্মান ইজ্জত নিয়ে আমি সমাজে আমি বসবাস করতে মান চাই। সম্মান নিয়ে। 2 নম্বর হচ্ছে তাদেরকে গুরুত্বপূর্ণ পুলিশ থেকে রাষ্ট্র প্রশাসনের গুরুত্বপূর্ণ সংস্কার, যেটা নির্বাহী আদেশে এখনই করা সম্ভব, যেটা খুব জরুরি। তারপরে হচ্ছে যে আপনার ব্যাংক থেকে শুরু করে অর্থনৈতিক প্রতিষ্ঠান, যেটা বাস্তবে এরা পুরোপুরি রাষ্ট্রীয় কোষাগার বাস্তবে একবারে শূন্য করে দিয়েছে। সেখানে অনেকগুলো নির্বাহী আদেশে এবং আজকে সেই সংস্কারটি আপনি প্রত্যাশা করছেন। আমি শেষ করি, দেবপ্রিয়কে দেব ভট্টাচার্যকে দিয়ে আজকে যে কমিশনটা হয়েছে, আমি দেখেছি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আমি আশা করি তারা একটা ভালো কাজ তারা করবেন। গত 1.5 যুগে কিভাবে রাষ্ট্রীয় কোষাগার একটা লুণ্ঠন হয়েছে এবং তারা একটা হাজির তারা করবেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি গোটা নির্বাচনী ব্যবস্থা যেটা ধসে পড়েছে। বাংলাদেশে নির্বাচন বলতে আসলে কিচ্ছু নাই, 2.5 কোটি মানুষ জানেই না যে বাংলাদেশের ভোটটা কি। তাহলে নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থাটা ফিরিয়ে আনার জন্য সমস্ত যে করণীয় সংস্কার জায়গাটি, এজেন্ডাটা করা সংস্কারের তাদের জায়গাটি। দায়িত্ব নয়। জি। তারা একটা কনসেনসাস তৈরি করবেন। সাইফুল হক, কি অসংখ্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ। সংস্কার দরকার, পরবর্তী নির্বাচিত সরকার এসে বাকি, জি। কারণ যেখানে সংবিধান সংশোধনের প্রশ্ন আছে, নতুন আইন করার প্রশ্ন আছে, সংবিধানের ধারা পরিবর্তনের প্রশ্ন আছে, Right. তাহলে এটা কেবলমাত্র একটা অসংখ্য নির্বাচিত ধন্যবাদ। এই জনপ্রতিনিধি পর্যায়ে তার অসংখ্য পার্লামেন্ট এই ধন্যবাদ কাজগুলো সাইফুল হক, আনতে পারে। অসংখ্য ধন্যবাদ। আব্দুল সালাম ভাই আসতে চাই নির্বাচনের প্রসঙ্গ, নির্বাচন কমিশনের সংস্কারের প্রশ্ন, কিংবা যেটি আরও বললেন যে আসলে নির্বাহী আদেশে বর্তমান সরকারও কিন্তু আসলে পুলিশ কিংবা দুদকের এই সংস্কারগুলো নিয়ে আসতে পারে। আমরা দুদকের ভূমিকা তো অতীতে আমরা দেখেছি খুবই ন্যাক্কারজনক সেই ভূমিকা, এবং এই সব কিছু মিলে পাশাপাশি গুরুত্ব দিচ্ছে আপনার কাছ থেকে শোনার জন্য যে নির্বাচনের একটা টেকসই নির্বাচন ব্যবস্থা, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে এরকম একটি নির্বাচন ব্যবস্থার জন্য যে সংস্কার এবং কাজগুলো, এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সহযোগিতা। সব কিছুর মূলে হলো যে উনি সকল প্রতিষ্ঠান, যেটা সাইফুল ভাই বললেন, সবগুলো প্রতিষ্ঠানকে তিনি ভেঙে ফেলছিলেন, অকার্যকর করে ফেলছিলেন, দলীয়করণ করে ফেলছিলেন। আমাদের এখানে যে আইন যে নাই সেটা কিন্তু না, যে চলমান যে আইন আছে, যে সংবিধান আছে, সেই সংবিধানকে হাসিনা মানছে? কোনোটাই তো সে মানে নাই। তার প্রয়োজনে আসলে সেটাকে বলছে আইন আইন, আর তার যখন সে হয়েছে তখন সে সেটা মানে না। তো কাজেই সবচেয়ে বড় কথা প্রথম হলো যে আইনের শাসনটা যদি আমি কায়েম করতে পারি, জবাবদিহিটা যদি আনতে পারি, তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আমি তো বারবার আপনাদের বিভিন্ন জায়গায় আমি বলছি যে আজকের এই নির্বাচন কমিশন বা এই প্রশাসন যদি মাথার উপরে শেখ হাসিনা থাকে, তারা করতে পারবে না। আর আজকে যদি এই প্রশাসন, এই নির্বাচন কমিশন যদি হাসিনা মাথার উপরে না থাকে, তাহলে এরকম হবে না। এটা পরিষ্কার। কথাটা হলো যে আমি সিস্টেমটা, ওই সিস্টেমটাই তো সে ব্রেক করে দিছে, যে আমি সব, এখানে নির্বাচন কমিশন কিছু না, পুলিশ কিছু না, আর্মি কিছু না, বিডিআর কিছু না। বিডিআরের বিশাল এক ঘটনা হয়ে গেল, সেখানে সবাইরে ফাঁসি দিয়ে মেরে ফেলাইলো, আর তার কোনো অপরাধ নাই। সে কি করলো? ওই বিডিআরের ঘটনা ঘটার পরে সে নিজে তার দপ্তরে আইনা সেনাবাহিনী প্রধান এবং বিডিআরদের যারা সেই সময় ঘটনা ঘটাইছে তাদের আইনা তিনি সেরাটন থেকে খাবার খাইলেন, আবার বলে যে মাফ করে দিছি, আবার 2 দিন পরে বলে যে না, তাদেরকে বিচারে হ্যাং করে দিলাম। মানে যখন যেটা মনে হয়েছে। প্রথম কথা হলো আইনের শাসনটা যদি আমি ফিরে আনতে পারি, সংবিধানটাকে ইচ্ছা মতো যে সে যতটুকু করছে সেটুকু ঘায়েল করে যদি বাকিটুকু নিয়ে আসতে পারি, এবং প্রশাসনকে, পুলিশকে, আদার্সকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেই, তাহলে সব কিছু ঠিক হয়ে যায়। সেখানে কোনো সংস্কার প্রয়োজন মনে করেন সংস্কার কিনা তো আপনি? অবশ্যই, যেগুলো সে ইচ্ছা করছে একদলীয় তার বাকশাল কায়েম করার জন্য, যদি সেগুলো বাতিল করি আমি, এবং যদি আজকে পুলিশ ভাই আমি বুঝি না এরা কেন করে না। যে সমস্ত পুলিশ এখন সোজা কত ছেলে পেলে এখন ইয়াং আছে, যেগুলো আছে চাকরি নাই, কেন এদের নোটিশ দিয়ে চাকরি দেওয়া হয় নীতি না? নির্ধারণী পর্যায়ে তো অনেকেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। বাধ্যতামূলক অবসরে। তারপরে এখনো নির্বাচন কমিশন এখন পর্যন্ত মানে এদের লাজ লজ্জা শরম মনে হয় শেখ হাসিনার মতো নাই। এখনো কেন যে তারা রিজাইন করে নাই? এখনো কেন তাদেরকে আবার এটা খোঁচাইতে হবে যে তারা তো রিজাইন করা উচিত, যে জায়গায় তারা এত অপকর্ম করছে। এবং শুধু রিজাইন না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা বারবার বলছি যে আজকে একটা ব্যক্তির হুকুমের জন্য এবং তাকে ক্ষমতায় আনার জন্য যে হাজার হাজার কোটি টাকা তারা অপচয় করছে, সেটা অপচয়। তাও নির্বাচন কমিশনে এখন যারা পদত্যাগ করলেন তাদের তাদের পদত্যাগের ব্যাপারে কোনো নির্দেশনার অপেক্ষায় আছে তারা? কেন থাকবে আমি তো বুঝি না এটা, বা এখন পর্যন্ত কেন রাষ্ট্রপতি না, বা উনি তো আজকে সরকার একটা ব্যবস্থা নেয় না? আর্টিকেল লিখছেন যে 90 দিনের ভিতরে নির্বাচন যেহেতু হচ্ছে না আইনি বাধ্যবাধকতা, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে,
সেটা নিয়ে তো উনি একটা আর্টিকেলও লিখছেন এই যে গত তিন জি, দিন সালাম ভাই। আগে। ওনাকে এই জন্য এটাকে ইমিডিয়েটলি আমি মনে করি যে তাকে দায়িকা আগে যে এগুলো সোজা বলা উচিত, যেহেতু একটা সাংবিধানিক পদ, এখন তো তাকে তো রিজাইন করা ছাড়া আর কোনো বিকল্প নাই। লজ্জা শরম থাকলে রিজাইন করে আজকে সেগুলো। আর আরেকটা যেটা বলছি জি। সেটা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট আজকে পলিটিক্যাল যে সমস্ত পার্টি আছে তাদের সাথে বসে কতটুকু সময় তাদের দরকার সেগুলো আলোচনা করুক। প্লাস আমি নির্বাচন কতদিনের মধ্যে যেতে পারি, একটা রোড ম্যাপ, অর্থাৎ আমার একটা আমি যে কতদিন থাকবো একটা হবে না যে আমি এই কাজগুলো করতে চাই, ওনারাই বলুক। না, বর্তমান সরকার প্রধান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সর্বশেষ যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেই ভাষণে কি আপনারা পরিষ্কার কিনা? না পরিষ্কার, উনি যেটা তিনি তো বলছেন কি কি করতে চান সবকিছু তো না সেখানে উল্লেখ সবকিছু করেছেন। আছে, কিন্তু ওইটা যেটা বলছে জনগণ যতদিন চায় ওইটা তো কোনোই না। জনগণ মানে কি, তাহলে তো এটা ভোট হবে, সেটা তো না। এটা বলছে যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে একটা উনি বলুক বা ওনার সরকার যেটা ওনারা বলুক যে আমাদের এই কাজগুলো ইমিডিয়েট করা দরকার, জি। এই কাজগুলো করতে যে আমার এতদিন সময় লাগা দরকার। তখন হয়তো পলিটিক্যাল পার্টিরা বলবো যে এটা কিভাবে এতদিন না এতদিন, বা একটা আলোচনায় তো আসতে হবে। প্লাস আমি ওই যে যেটা মিসি সাহেবও যেটা বললেন যে আমার তো উনি তো সব কাজ করে যেতে পারবে না, আর সংস্কার তো চলমান, এটা চলতেই থাকবে। এখন ওনারা কতটুকু করে যেতে পারবে সেটাকে ঠিক করা করে ফাইনাল একটা রোড ম্যাপ তাদেরকে দেওয়া উচিত। রোড ম্যাপ মানে- দেওয়া। আব্দুল সালাম ভাই, জি, সাইফুল হক, আপনি যুক্ত করতে আমি যেটা চাচ্ছেন যোগ কিছু? করতে চাই, রাষ্ট্র তো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, তাহলে রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক দল সহ পলিটিক্যাল ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার যারা আছেন সবার মতামত লাগবে, আলোচনা করতে হবে, সবার সঙ্গে একটা মতামত নিয়ে পরামর্শ করে আপনাকে জায়গাটা যাওয়া দরকার। এবং আজকে আমি আপনার অনুষ্ঠানে এই কথাটা একটু পরিষ্কার উচ্চারণ করতে চাই, রাজনৈতিক দলগুলোকে যদি আস্থার মধ্যে নেওয়া না যায় তাহলে পথটা কিন্তু ভালো যাবে না। এই কথাটা যারা উপদেষ্টারা আছেন তাদেরকে গভীর মনোযোগের সাথে এই উপলব্ধিটা নেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে জি। একটা যেই ক্ষমতার কোনো নির্দিষ্ট চৌহদ্দি নাই, যার কোনো সময়সীমা নাই, সেই ক্ষমতা কিন্তু প্রায়শই কিন্তু বিপজ্জনক। সে ক্ষমতা কিন্তু খুবই বিপজ্জনক, কারণ এই ক্ষমতার কোনো এরিয়া নাই, তার কোনো চৌহদ্দি নাই, তার কোনো লিমিটটা নাই। এবং তারা আবার পরবর্তী নির্বাচিত সরকারের কাছে বর্তমান সরকারকে জবাবদিহি করবার কিন্তু প্রশ্ন আছে। সাইফুল হক, অসংখ্য ফলে ধন্যবাদ। তারা এমন বিষয় যাবেন যেগুলো পরে ইলেক্টেড গভর্নমেন্টকে র্যাটিফাই করতে হবে। সেজন্য পলিটিক্যাল প্রসেসের বাইরে খুব বেশি যাওয়ার কিন্তু তেমন কোনো সুযোগ নেই। আলোচনা করে কোনগুলো এখন করবেন ঠিক করেন, কোনগুলো পরবর্তী গভর্নমেন্ট করবে আলাপ আলোচনা করে তার একটা বোঝাপড়া জি, আমরা অসংখ্য তৈরি ধন্যবাদ। করি। তাহলে কিছু যোগ পথটা করবেন কিনা সহজ সালাম ভাই? হবে। যেটি সাইফুল হক ভাই বললেন তার প্রেক্ষাপট আপনি কি না কিছু ওইটা যুক্ত তো করবেন? আবার অর্থাৎ এটা হলো যে একই আমরা কথা। সময় আমরা তো বলছি যে এই সরকারকে সময় আমরা যৌক্তিক সময় দিতে চাই, এবং কিছু এমন অবস্থা আছে যেগুলোর জন্য স্বাভাবিক ওনারা বলুক যে আমাদের এই সময় দরকার, ঠিক আছে, আলোচনা করে সেটা সমাধান হবে। আর কিছু কিছু বিষয় ওই যেটা বলছে আমাদের ছাত্র সমন্বয়, জি, আহনাফ। এই কিছু কিছু বিষয় যে এই যে আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে এই সমস্ত দাবি দেওয়ার নামে, সেগুলোর ব্যাপারে, কারণ সব দাবি কেন এই সরকারের কাছে আসবে, সব দাবি কেন এই সরকারের কাছে আসবে? বোঝাপড়া থাকলে তাই না? সময় নিয়ে আজকে কোনো সমস্যা নেই। আনসার মানে বোঝাপড়াটা জরুরি, সেটা হ্যাঁ। বলছেন। যদি রাজনৈতিক বোঝাপড়া থাকে তাহলে সময় নিয়ে কিন্তু বড় ধরনের কিন্তু সংকটটা তৈরি হবে না। যে দিস আর দ্য টাস্ক উই হ্যাভ টু কমপ্লিট, জি। এগুলো আমরা একটু নিচ্ছি, এগুলো আমরা আলোচনা করবো। করে একটু করা তাহলে যায়। কিন্তু সমস্যা অধিকার, নাগরিকের অধিকার এবং মানবাধিকারের প্রসঙ্গে একটু শুনে আসে। ব্যারিস্টার ফারাক খান আয়নাগরের হ্যাঁ, প্রসঙ্গ এটা খুবই নিয়ে গুরুত্বপূর্ণ, বহুবার আলোচনা এটা হয়েছে, ছাড়া হবে যেটি, না। সালাম ভাই বললেন যে আয়নাগর থেকে এখন বায়নাগর, অর্থাৎ বিভিন্ন দাবি দাওয়া সেগুলো নিয়ে উপস্থিত হচ্ছে, কেউ হাজির হচ্ছেন এবং সেগুলোর যৌক্তিকতা বাস্তবতা সেটি নিয়ে কিন্তু সম্মানিত প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বক্তব্যে সেই কথা বলেছেন। কিন্তু একজন নাগরিকের যে অধিকার, মানে ভয়ভীতিহীনভাবে কথা বলার যে অধিকার, মত প্রকাশের যে প্রসঙ্গ, সেই জায়গাগুলো নিয়ে একটু শুনতে চাই। যে বিগত সময় ফেসিবাদের যে বিরুদ্ধে লড়াইয়ের একটা বড় একটা জায়গা ছিল কিন্তু এই বিষয়টি নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে আবারও। এই যে আপনি যদি আমাদেরকে আনসার বাহিনীটাকে নিয়েই যদি আমরা যদি কথা বলি, কারণ আমরা এটিই দেখেছি জাস্ট এই জিনিসটা গিয়েছে। সো 15 বছর কিন্তু ওনারা ওনাদের দাবি নিয়ে আসেনি, বা তার আগে যখন কিনা বিএনপি সরকার ছিল বা অন্য সরকারগুলোও যখন ছিল তখনও কিন্তু ওনারা ওনাদের দাবিগুলো নিয়ে আসেনি। সো এই সরকার মাত্র এসেছে, এখনো 1 মাস হয়নি, এবং ওনারা ক্ষমতায় আসতে আসতেই, মানে ইন্টারিম গভর্নমেন্টের কথা আমি বলছি, এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসতে বসতে কিন্তু দেশে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। সো আহনাফ যেটা বলেছে সেই কথাটা কিন্তু একদমই সত্য, যে আপনি আপনার দাবি নিয়ে আসেন,
দাবির কথা বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে টাইমটি কিনা, এই টাইমটি রাইট কিনা। আপনি 15 বছর অপেক্ষা করতে পেরেছেন, আপনি আরো বেশি 15 দিন অপেক্ষা করতে পারেন না? আপনি 5 মাস অপেক্ষা করতে পারেন না? সো যখন কিনা এই সরকারকে তো আগে সেটেল হতে হবে, এই সরকারকে সেটেল হয়ে বাকি যেই জিনিসগুলো আছে দেশে এখনো আরো অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো কিনা সলভ করতে হবে। যেমন এই যে আমাদের নির্বাচন কমিশন, আমি ওনার সাথে আমাদের আব্দুল সালামের সাথে শতভাগ একমত। আমি এখনো বুঝে পাই না আমাদের নির্বাচন কমিশন কেন ওনারা পদত্যাগ করেনি। মানুষ এত নির্লজ্জ কিভাবে হয় এটা আমি বুঝে পাই না। এটা তো নির্লজ্জতারও একটা সীমা থাকা উচিত। ওনারা যেভাবে এই পজিশনে আসতে পারতেন না। এক্স্যাক্টলি, ও ঠিক বলেছে যে ওনারা এই পজিশনে আসতে পারতেন না, কিন্তু তারপরেও তো মানে কিছু মানুষ তো দেখেও তো শিখে যে ওনাদের আশেপাশের কেউ নাই, সবাই কিন্তু পদত্যাগ করেছে বা ওরা তারা অপেক্ষা করছে কিসের জন্য? তারা এক্স্যাক্টলি তারা অপেক্ষা করছে কিসের জন্য? তারা মনে করছে যদি কিনা আমাদেরকে কোনো মতে অ্যাবজর্ভ করে ফেলে এই সরকার তাহলে আমরা থেকে গেলাম, হয়তো এটাই চিন্তা করছে। সেখানে আবার একটা যদির প্রশ্ন, পাগলামি আর কিছু না। সেখানে একটা যদির প্রশ্ন, যদি সুযোগ হয়, যদি পেরে যায়, যদি একটা যদি প্রতিবিপ্লব হয়ে যায়, যদি সেটাই, কারণ আমরা দেখেছি, খুব ভালো বলেছেন যে যদি কিনা প্রতি বিপ্লব হয়ে যায়। আমরা দেখেছি জুডিশিয়ারিকে দিয়ে সেই চেষ্টা করা হয়েছে, ওরা বলছে যে আনসারকে দিয়ে সেই চেষ্টা করা হয়েছে, কেউ কেউ বলছে যে সংখ্যালঘুদেরকে দিয়ে যে আমরা আন্দোলনটি দেখেছি সেখানে আসলে মূলত পিছনে ছিল হচ্ছে গিয়ে ছাত্রলীগ। আবার অনেকে কিন্তু বলছে যে এই যে আমরা গতকালকে দেখেছি যে রিকশা, আমাদের রিকশাওয়ালা ভাইদের, এটা ব্যাপারে আমার আপত্তি, রিকশার ব্যাপারে আমার আপত্তি, কারণ আমি ওই মিটিং এ শুনবো, আমরা একটু শুনে আসি, আমরা একটু শুনে আসি। জি ভাই, আচ্ছা আচ্ছা, তো এখানে যে যেই জিনিসগুলো আমরা দেখছি যে প্রতি বিপ্লবের কথাটা যে আসছে, সো আমাদের ছাত্র সমাজ, এটা আন্দোলনটা শুরু করেছিল ছাত্ররা, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু এই আন্দোলনটার এক পর্যায়ে এটা কিন্তু আর ছাত্রদের আন্দোলন শুধু ছিল না, এটা তখন টার্ন নিয়েছে ছাত্র জনতার আন্দোলনে। তখন কিন্তু ভেরিয়াস মানে তখন আপনি বাবা মা বলেন বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেন, আমরা শিক্ষকদেরকে দেখেছি, ডাক্তারদেরকে দেখেছি, সকলকে দেখেছি, আমরা রাজনীতিবিদদেরকে দেখেছি, সবাই মিলে আন্দোলনটি করেছি। সো এটি করার পিছনে এখন সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। কিছু ওনারা মৌলিক কিছু সংস্কার ওনারা করবে, সকল কিছু ওনারা করে যেতে পারবেন না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাও ভাবতে হবে, ওনার বয়স হি ইজ রানিং 84, উনি 54 না। সো উনাকেও আপনি এক্সট্রিম প্রেশার দিয়ে ওনাকে দিয়ে আপনি কিছু করাতে পারবেন না। সো আমাদের সব কিছু একটা সময় আছে। আমি এখন বন্যায় মানুষ মরে যাচ্ছে, সেখানে আমি বলছি কি আমার চাকরিটি জাতীয়তে করা হোক, এটা কি হলো? এটা কি হয়? সো যখন কিনা আপনি রাইট ইস্যুটা পিক করবেন না, তখনই তো আপনার দিকে আঙ্গুল তোলা হবে। রাইট টাইমে রাইট ইস্যু, রাইট ইস্যু করতে হবে। জি, বেস্ট অফ ফারাখান, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো। আমার ব্যাপারে আমার একটু প্রশ্ন আছে, ধরেন আমরা ছোট করে প্লিজ। আমি বলছি 16 বছরে মানুষের তো অনেকগুলো আকাঙ্ক্ষা আছে না, অনেকগুলো চাহিদা আছে না, মানুষ তার দাবিটা করতে পারে, মানুষ তো তার কথা বলবে যেটা অনেক বছর ধরে মানুষ বলতে পারেনি। তাহলে দাবি করা, কথা বলা, স্মারকলিপি দেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। প্রশ্ন হচ্ছে যে সেটা করে আমরা যে গণ অভ্যুত্থানটা করলাম, সেখানে পরাজিত ফ্যাসিবাদী শক্তির জন্য কোনো জমিন তৈরি করে দিচ্ছি কিনা, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেদিক থেকে আমি রিক্সা শ্রমিকদের, সেখানে আমাদের সংগঠন যুক্ত, আমি গিয়েছিলাম, আমি মাত্র আধা ঘন্টা ছিলাম। আমরা বলেছি আপনাদের দাবিগুলো বলুন, এবং অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে আপনারা কথা বলেন, আলোচনা করেন, এবং নিশ্চয় আমি মনে করি যে আপনাদের দাবিগুলোর একটা যৌক্তিক সমাধান হবে। মাত্র 1 ঘন্টা পরে, জাস্ট আমি আধা ঘন্টা ছিলাম বক্তব্যের পরে, এরপরে কিন্তু তারা কিন্তু শাহবাগ এবং পুরো চত্বরটা তারা কিন্তু ছেড়ে দিয়ে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু বেরিয়ে এসেছে। আমরা এখনই শেষ মন্তব্য, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে, কি করেছে আনসারদের সাথে যখন কিনা আমাদের উপদেষ্টারা বসেছে, উপদেষ্টাদেরকে ওনারা বলেছে যে দাবি মেনে নেওয়ার পরে কেন অবস্থান করলো, সেটা একটা বড় 7 দিনের জন্য সময় দেওয়া হয়েছে। তারপরে কি দেখেছি ওনারা এরপরে সন্ধ্যার সময় আমি শুনেছি এবং অনেক নিউজ পেপারে দেখেছি যে ঢাকার বাইরের থেকে বিভিন্ন আনসাররা এখানে একত্রিত হচ্ছিল এবং তাদের অ্যাটিটিউডটা অনেকটা মারমুখী ছিল। সতর্ক থাকা। আমরা একটু আমাদের সমন্বয়ক আহনাফ সাইদ খান আপনার কাছে আসতে চাই যে প্রতি বিপ্লবের যে এখনো যে পরিস্থিতি অথবা এরকম একটা অবস্থা এই অর্থে বলছি, যারা আন্দোলন করছেন এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, দাবি দেওয়ার প্রসঙ্গ নিয়ে আন্দোলন করছেন, সেই প্রতি বিপ্লবকে রুখে দেওয়া বা প্রতিহত করার ক্ষেত্রে ছাত্র সমাজের যে ঐক্য এবং সমন্বয়ের জায়গাটি, সতর্ক থাকার প্রশ্ন বলছেন সম্মানিত আলোচকরা, আপনারা কতটা মাঠে সতর্ক আছেন বা নিজেরা কতটা সতর্ক আছেন?
আমরা তো এখানে চূড়ান্ত পর্যায়ে সতর্ক আছি, এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই যে দাবি জানানোর স্বাধীনতা যেটা এতদিন ছিল না, সেই স্বাধীনতা যে প্রয়োগ করা হচ্ছে তাকে সাধুবাদ জানাই, কিন্তু সেই স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন এখানে দেশকে অস্থিতিশীল না করতে পারে সে ব্যাপারে আমাদের আসলে শুধু ছাত্র না, সকল শ্রেণী পেশার সবাইকে আসলে নজর রাখতে হবে। এখন এই যে মিস্টার ফারাক খান যেটা বললেন যে ঢাকার বাড়ি থেকে অনেক আনসার এসেছেন, এখন আনসারের পোশাকে সবাইকে আনসার ছিলেন, এই প্রশ্নটা তো আমরা রাখতে পারি। আনসারের পোশাকে আসলে সবাইকে আনসারই ছিলেন কিনা, নাকি এখানে আনসারের পোশাকে ছাত্রলীগ যুবলীগ ছিল, এই প্রশ্নটা তো আমরা রাখতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের যে চেঞ্জের ব্যাপারগুলো হচ্ছে, এখানে এই যে প্রশ্নটি রাখলেন, এই প্রশ্নের উত্তর বা জবাব কার কাছ থেকে চাচ্ছেন, মানে কোন প্রতিষ্ঠান বা কার কাছ থেকে বেশি প্রত্যাশা করেন? নিশ্চয়ই এটা তদন্ত সাপেক্ষে তো বলতে হবে। তদন্ত সাপেক্ষে এখানে প্রত্যেকটা মুভমেন্টে, যতগুলো মুভমেন্ট হতে দেখা যাচ্ছে, প্রত্যেকটা মুভমেন্টে এখানে ভিডিওতে লিগেল লোকজনকে দেখা যাচ্ছে সামনে বা পেছনে। এটা সবাই দেখছে, এটা মানে আমার মন চাইলো আমি বলে দিলাম না, এটা এই প্রশ্নটা করছি এটা পলিটিক্যাল কনসাসনেসের জায়গা থেকে, যে মানুষ যাতে আরেকটু সতর্ক হয়, যাতে দেখে কোনো ফাঁদে যাতে না পড়ে। আপনার প্রশ্ন তুলতে হবে, প্রশ্ন না তুললে আপনি পলিটিক্যাল সেটেলমেন্ট, আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনতে পারবেন না। এতদিন হচ্ছে প্রশ্ন তোলা যেত না, প্রশ্ন আপনাকে তুলতে হবে। এখন আমার প্রশ্ন যদি আপনি কাউন্টার দিবেন দেন, সেটা স্বাধীনতা আছে আপনার। সো এই প্রশ্ন, এই জায়গা থেকে প্রশ্নটা তুলছি। এরপর এখানে আজকের আলোচনায় যে ব্যাপারটা দেখলাম যে এখানে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে এখানে কথা হচ্ছে, তো মানে এক পর্যায়ে মনে হচ্ছিল যে রাজনৈতিক সংস্কৃতির একমাত্র পরিমাপক কি মামলা কিনা। ঠিক আছে, না একমাত্র পরিমাপক তো অবশ্যই নয়, কিন্তু না এক পর্যায়ে এটাই মনে হচ্ছিল যে রাজনৈতিক সংস্কৃতির একমাত্র পরিমাপক এখানে মামলা কিনা। এখন মামলার ব্যাপারটাকে আপনি দুইভাবে দেখতে পারেন। এখন আপনি কি রাজনৈতিকভাবে দেখবেন না আইনগতভাবে দেখবেন? যদি আপনি আইনগতভাবে দেখেন, আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে কোন ভাবে দেখা উচিত? না দেখা আপনি সবভাবে দেখতে হবে। একটা বিষয়কে আপনার অন্তত মানে 10টা ভিউ থেকে দেখতে হবে, তাহলে আপনি রিয়েল পিকচার পাবেন। আপনি জাস্ট একটা লেন্স দেখলে তো হবে না। এখন আপনি যদি আইনগত দৃষ্টিতে দেখেন, আইনগত দৃষ্টিতে দেখলে প্রত্যেকটা ভিকটিমের সেই রাইট আছে যে সে এখানে মামলা করবে, একই সাথে যে কনভিক্টেড তারও রাইট আছে যে সে এখানে নিজেকে আত্মপক্ষ সমর্থন করতে পারবে, আইনি লড়াই করার সুযোগ আছে। আইনি লড়াই যে আমরা দেখলাম যে এখানে রাষ্ট্রের দুইজন বড় ক্রিমিনাল, হ্যাঁ, তাদেরকে যখন কোর্টে নেওয়া হলো, এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো, হ্যাঁ আমরা জানি তারা মানে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল, কিন্তু তাদেরকে এখানে আইনি সহায়তা নেওয়ার সুযোগই দেওয়া হলো না, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হলো। তো এটা তো আসলে আইনি অধিকার বা এখানে মানব অধিকারের জায়গাটা তো আমরা এভাবে সুনিশ্চিত করতে পারি না। এখন এই ব্যাপারগুলো কারা করলো? তাদের তো সুনির্দিষ্ট অপরাধী তারা। এখন তাদেরকে সালমান এফ রহমান কিংবা হচ্ছে যে আনিসুল হক, তারা সুনির্দিষ্ট অপরাধী, এটা অপরাধ প্রমাণ হবে না। এই অভিযুক্তদের বা যারা গ্রেফতার হয়েছেন, তাদেরকে আদালতে যে একটা পরিবেশ তৈরি করা হলো যে তাদেরকে মানে আইনি লড়াই করতেই দেওয়া হবে না, মানে সেটাই আমি বলছি। এখানে আমার প্রশ্ন, যাদের অভিযুক্তরা যারা গ্রেফতার হয়েছেন আদালতে উপস্থাপন করা হয়েছে, দেখা গেল ডিম জুতা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলো ঘটছে, এটা কারা করলো? না এটাকে আপনি নেগেটিভলি দেখতে পারেন না, কারণ তারা এতদিন যা করেছে, ঠিক আছে, এটা হয়তোবা মানে কোর্টের কালচারের সাথে যায় না, কিন্তু তারা যেই পরিমাণ অত্যাচার দেশটাকে যেভাবে ধ্বংস করেছে, এটা মানুষের রাগের বহিঃপ্রকাশ। এইটুকু আপনাকে মেনে নিতে হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু একই সাথে যারা এখন মামলা করছে, এখন মামলা করার রাইট আপনি যদি মানে এখানে ফিল করেন যে আপনি এখানে মানে আইনি অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আপনি মামলা করবেন। এখন যার বিরুদ্ধে হচ্ছে, এখানে সে যদি আদালতে প্রমাণ করতে পারে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তাহলে যে ব্যক্তি মামলা করছে তাকে আদালত আইন অনুযায়ী শাস্তি দিবে। এবং এখানে আরো কথা আছে, এখানে মানে মামলাই মানে আইনের মূল কথা না। আমাদের যে আইন আছে এটা ব্রিটিশ আমলে 200 বছর আগের আইন। এই ব্রিটিশ কলোনিয়াল যে ল, এটা এগুলা তো হচ্ছে যে মানে মানে জনগণের উপর আগ্রাসন চালানোর জন্য বানানো আইন। এই আইন কি আমরা আমাদের 200 বছর আগের আইন, 200 বছর আগের আইন কি আজকে? হ্যাঁ, আমাদের সকল আইন ব্রিটিশ, সকল আইন ব্রিটিশ আইন না, কিন্তু ম্যাক্সিমাম আইন ব্রিটিশ আইন। এখানে যদি ক্রিমিনাল লর কথা বলি, সিআরপিসির কথা বলি, এগুলো তো সব মানে সেই 1881 সালের 1881 সালের আইন। এটা কি আজকে 2024 সালে বাংলাদেশের প্রেক্ষাপটে যৌক্তিক, মডার্ন ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এগুলা কি কোনোভাবে যৌক্তিক কিনা? এগুলো তো কোনোভাবে যৌক্তিক না। শুনে আসি জি, বেস্ট ফারাক খান।
আমি ওর সাথে যে অ্যাড করি, আপনি যে জিজ্ঞাসা করছেন যে আইনগুলো কি তখনকার সময়ের আইন কিনা, আমাদের এই আইনগুলো সেই 1961 1860 তখন আপনি যে পুলিশ আইন বলেন, পুলিশ আইন তো 1861 সালে। তো সে যারা এই আইনগুলো করেছে স্বয়ং ইউকে, ব্রিটেন কিন্তু তাদের কিছু আইন পরিবর্তন করেছে, কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় রয়ে গেছি। আমরা সেই জায়গায় রয়ে গিয়ে আমরা তারপর আইনের দিক থেকে আমরা সেই জায়গায় আছি। জি, আইনের দিক থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ না মানে 90% ক্ষেত্রে আমরা সেই জায়গাতে আছি। দেশ স্বাধীন। শেষ লাইনটি কি বলবেন, শেষ মন্তব্য কি করবেন শেষ লাইনটি? আপনার কাছে আমি ফিরছি। জি, শেষ মন্তব্যটি হচ্ছে কি আমাদেরকে অবশ্যই আমাদের রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হবে। রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হবে। আব্দুল নূর তুষার ভাই, শেষ মন্তব্য শুনুন। আজকের আলোচনাটা বিক্ষিপ্ত হয়ে গেছে, তো আসলে আমরা প্রথমে শুরু করেছিলাম মামলা, তারপরে আমরা চলে গিয়েছি রাজনৈতিক সংস্কৃতিতে অনেকগুলো কম্পোনেন্টস আছে, সেগুলো সবগুলো আমি আপনাকে একটা জিনিস পরিষ্কারভাবে বলি, সেটি হচ্ছে যে যদি এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে ফলাফল সেটিকে ঘরে তুলে আনতে হয়, বাংলাদেশের জনগণের ঘরে, কোনো ব্যক্তি বা কোনো কোটারি বা কোনো দলের ঘরে না, বাংলাদেশের জনগণের ঘরে তুলে আনতে হয়, তাহলে অতি দ্রুত সংস্কারের একটি রূপরেখা তৈরি করা উচিত এবং সেই রূপরেখাতে একটা টাইমলাইন সেট করা উচিত, যে টাইমলাইনে জনগণ বারবার পরীক্ষা করতে পারবে যে আমরা সেগুলিকে অ্যাচিভ করতে পারছি অথবা পারছি না। আজকে যে ছাত্ররা আন্দোলন করেছে, আমরা কি মনে করি তারা আগামী 3 বছর রাস্তা পাহারা দেবে? তা তো নয়। বারবার যদি সচিবালয় ঘেরা হয় তারা যাবে সেটাকে উদ্ধার করতে? মোটেই না। এবং একটি কথা কিন্তু আমি আজকের আলোচনার শুরুতেই বলেছিলাম যে এই সরকারটি রাজনৈতিক সরকার না, যেটি জনগণের দাবির প্রেক্ষিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার। সবাই বলেছে আমাকে একটুখানি সময় দেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত উচিত রাজনৈতিক পরামর্শক, রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তি এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে দ্রুত বসে এই রাজনৈতিক সংস্কারের রূপরেখাটি তাদের সঙ্গে আলোচনা করে তাদের এক ধরনের সম্মতি আদায় করে নেওয়া। তা না হলে কি ঘটবে জানেন? আজকে আনসাররা ঘেরাও করেছে, কালকে অন্য কেউ ঘেরাও করবে, হঠাৎ এরকম হতে পারে যে একটি রাজনৈতিক দল চাপ দিতে শুরু করতে পারে এবং তখন কিন্তু পরিস্থিতিটি ভিন্নতর হয়ে যাবে। আমরা কোনোভাবেই চাই না যে একটি সংস্কারের এইরকম একটি পরিবর্তনের সুযোগ যখন জনগণের সামনে এসেছে, এই পরিবর্তনের সুযোগটিকে যদি হাতছাড়া করেন তাহলে হয়তো আবার 16 বছর, 20 বছর, 25 বছর লেগে যাবে। আমি নিশ্চিত এখানে রাজনীতিবিদরা আছেন, তারা ভাবছেন তারা ক্ষমতায় যাবেন, কিন্তু তারা প্রত্যেকেই ভাবছেন ভোটে ক্ষমতায় যাবেন। ফলে এই যে একটু আগে আলাপ হয়েছে নির্বাচন কমিশন কেন পুনর্গঠন হচ্ছে না, এই বিষয়গুলি করে রাজনৈতিক দলগুলির মধ্যে আস্থা দিতে হবে যে ভবিষ্যতে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন পাবে, যেখানে সবাই ভোট দিতে পারবে। ডাক্তার আব্দুল নূর তুষার, অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষ লাইন শুনবো। আমি একটু সময় দিতে হবে, কারণ আমি যথেষ্ট আমরা একেবারে শেষের দিকে। এখানে আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে হবে, এখানের কিছু মানদণ্ড আমাদের থাকা উচিত। সেটা হচ্ছে যে এখানে গণতান্ত্রিক পরিবেশ, তারপরে হচ্ছে মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল সিকিউরিটি। এখানে আমার সবগুলা পলিটিক্যাল পার্টির এই জায়গায় সেটেলমেন্টে আসতে হবে। এখানে যত যাই হোক আমি কোনোভাবে ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল সিকিউরিটিকে স্যাক্রিফাইস করব না। এখন এই যে আওয়ামী ফ্যাসিজমের প্রতি এখনও দেখছি যে তাদেরকে রিভাইভ করানোর অনেক সিম্প্যাথাইজার দেখা যাচ্ছে এবং এই জায়গায় এখানে আওয়ামী ফ্যাসিজমকে তো আমি এখানে নাজিজমের সাথে তুলনা করতে পারি। তো এখন আপনি কোনোভাবে এখানে ওই নাজিদের অধিকার নিয়ে পৃথিবীর কোথাও কি কথা বলতে পারবেন? এবং আওয়ামী যে ইডিওলজি, এটা কি বাংলাদেশের, আমি যদি আরো আগামী 100 বছরের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইন্টারেস্টের সাথে, এটা কি সাংঘর্ষিক না আওয়ামী ইডিওলজি? অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে আহনাফ সাঈদ খান, অধ্যাপক আমানুল্লাহ স্যার, কি বলবেন শেষ মতো? আমি আহনাফের কথা শুনছিলাম এবং আমরা মনে করি আমরাই সব বুঝি, আর আমাদের জেনজি বা নতুন জেনারেশন যা তারা কিছু বুঝে না, তারা চিন্তা ভাবনা অনেক এগিয়ে, অনেক 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 এগিয়ে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই উপদেষ্টা পরিষদে যারা আছেন, আপনারা যা যা আলোচনা করছেন তা প্রায় সবটাই যে ওনারা ভাবছেন না সেটা ভাবার কোনো কারণ নেই। একটু সময় দেন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস সময় দেন, তারপরে আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা। অসংখ্য ধন্যবাদ। সাইফুল হক, আমার একটাই কথা যে আমরা যে ঐতিহাসিক সুযোগটা তৈরি হয়েছে, একদম আমাদের কোনো অবশ্যই ঐতিহাসিক, আমি বলছি যে আমাদের প্রজ্ঞাটা খুব খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতাটা খুব গুরুত্বপূর্ণ। সকল রাজনৈতিক দল, ছাত্র, তরুণ, শিক্ষক, অভিভাবক, সমাজের গুরুত্বপূর্ণ সমস্ত স্টেক হোল্ডার সবাইকে আস্থার মধ্যে নেওয়া দরকার এবং এই বিশ্বাস জাগিয়ে তোলা দরকার
সত্যি সত্যি এবার আমরা পরিবর্তনটা যাচ্ছি। শেষ মন্তব্য কি বলবেন? আমার মন্তব্যটা এটাই যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করলাম, হাতে অস্ত্র তুলে নিয়ে, যে এই গণতন্ত্রের জন্য, এই ভোটের অধিকারের জন্য, এই মৌলিক অধিকারের জন্য এত বছর পরে আবার নতুন প্রজন্ম সেই একই স্বপ্ন নিয়েই কিন্তু তারা আজকে আন্দোলন করছে। কাজে এটা যাতে আর দীর্ঘায়িত না হয়, এবং এটা যাতে দীর্ঘায়িত না হয় এটার জন্য অবশ্যই মনে করি যে লাস্ট কথাটা ও যেটা বলছে যে আওয়ামী ফ্যাসিজম এর প্রতি এত অতি দ্রুত মানে এত সিম্প্যাথাইজ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। আর এটাকে সময় দিতে হবে। পাশাপাশি ডক্টর তুষার সাহেব যেটা বলছে যে এখানে অবশ্যই রাজনৈতিক দলের সাথে আমাদের সমন্বয় করে এই সরকারকে তার একটা টোটাল কি করতে চায় এটা একটা রোডম্যাপ তাকে যত দ্রুত সম্ভব সেটা করতে হবে, এবং করে আলটিমেট টার্গেট তো নির্বাচন। কাজে সেটাকে টার্গেট করে কতদিনের মধ্যে সেটা সময় দিয়ে আলোচনাই হতে পারে, সেটা করে যদি করা যায় এবং আমরা সেই সময়টা যদি দেই তাহলে আমরা আশা করি যে বাংলাদেশ অবশ্যই অন্তত এই ফ্যাসিবাদের হাত থেকে যে ক্ষত বিক্ষত করে গেছে এটাকে একটু জ্বালা যন্ত্রণা হবে, এটা সহ্য করতে হবে, এটার মধ্যে তারপরে ইনশাল্লাহ ভালো দিন আসবে। মানে একটা সময়ের মধ্য দিয়ে একটা পরিবর্তন আসবে। আমানুল্লাহ স্যার কিছু যুক্ত করতে চাচ্ছেন? আমি যে কথাটা বলতে চাই, একটু সময় দেন। আমার মনে হয় যারা আছেন তারা ভাবছেন এই বিষয়গুলো নিয়ে, কারণ একটা মনে রাখতে হবে যে এটা একটা ডিপ স্টেট, এবং ডিপ স্টেটটাকে আপনি একটা লেয়ারটাকে ডিপ স্টেটের একটা লেয়ারকে আপনি সরিয়েছেন, এর ভিতরে আরও অনেকগুলো লেয়ার রয়ে গেছে। একটু সময় দেন, আমি আশা করি যে বাংলাদেশ যে নতুন যাত্রা শুরু হয়েছে এটাকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা একটা সোনালী স্বপ্ন দেখছি, সোনালী স্বপ্ন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে এই আয়োজনের সাথে, আমাদের এই আয়োজনের সাথে যারা এতক্ষণ ছিলেন, আমাদের কথা শুনেছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।